আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে সিএসএস এর লাইভ প্রোগ্রাম স্টাডি অ্যাব্রডে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি ইফাত জাহান এবং আমার সাথে সহ সঞ্চালক হিসেবে রয়েছেন মুঞ্জিয়া আরবি। আমাদের সাথে রয়েছেন আজ একজন বিশেষ অতিথি, যিনি 2016 ও 17 সালে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে পুরস্কারপ্রাপ্ত ফাহিম তাজওয়ার ভাইয়া। ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভালো আছি। ভাইয়া, আপনার কাছে প্রথমে আমাদের যে প্রশ্নটি, আপনি আপনার পরিচয়টি যদি আমাদের অডিয়েন্সদের জন্য দিতেন। আচ্ছা, সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ আসলে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। মানে আমি এক্সপেক্ট করিনি। ধন্যবাদ সেটার জন্য। আমার পরিচয় হচ্ছে, আমার নাম ফাহিম তাজওয়ার। আমি রিসেন্টলি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। এর আগে আন্ডার গ্র্যাজুয়েটও কমপ্লিট করেছি। এর আগে আমি রাজশাহী কলেজে পড়াশোনা করতাম। এইচএসসি করেছি রাজশাহী কলেজ থেকে। আই গেস এটাই পরিচয়। শোনা ধন্যবাদ যাচ্ছে? ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাইয়া, আপনি যেহেতু অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছেন, তো আপনার প্রথমেই জানতে চাইবো আপনার অলিম্পিয়াড জার্নিটা সম্পর্কে, কখন কিভাবে প্রিপারেশনটা স্টার্ট করেছিলেন? আচ্ছা, এটা আসলে একটা ইন্টারেস্টিং প্রশ্ন। স্পেশালি তোমরা দেখেছো কিনা জানি না যে কয়েকদিন আগে মানে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড দুটাই সমাপ্ত হয়েছে। লাইক আই থিংক ১-২ দিন আগে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ হয়েছে আরকি। সো আমি আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ক্যাজুয়ালি কথা বলি আই গেস অডিয়েন্সদের জন্যে। ফরমালি কথা বলার খুব বেশি উপকারিতা দেখতেছি না। তো আমি ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করতাম মেইনলি। আ ৪-৫ বছর পার্টিসিপেট করেছি। তো অলিম্পিয়াড জার্নি কিভাবে শুরু হয়েছে, এটা আসলে একটা ইন্টারেস্টিং স্টোরি। এটা প্লাস একটা ইমোশনাল স্টোরিও, বিকজ আ আমার লাইফের একটা বিগ পার্ট হ্যাজ বিন অলিম্পিয়াড। আ অলিম্পিয়াড জার্নি শুরু হয়েছে এসেনশিয়ালি, গল্পটা অনেকটা এরকম। আ আমি সংক্ষেপেই বলি আসলে। জার্নি নিয়ে কথা বলার বেশি কিছু নাই। আম আমি যখন ছোট, লাইক আই থিংক ক্লাস 6-7 এ পড়ি। এর আগে অনেকে বলেছে অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে। আ ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড। ওই সময় ম্যাথ অলিম্পিয়াডটাই আই গেস বড় ছিল। ফিজিক্স অলিম্পিয়াড এক্সাক্টলি তখন শুরু হয়নি বা জনপ্রিয় হয়নি। তো ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে। আমি কখনো আসলে খুব বেশি গায়ে লাগাই নাই। মানে ছোটবেলা থেকে কিছুটা অলস প্রকৃতির ছিলাম আরকি। সো একদিন আমার পাশের বাসায় আমার একটা ফ্রেন্ড থাকতো। ওই ফ্রেন্ডের বাবা আ এসে বললেন যে, মানে চলো আ আমরা রেজিস্ট্রেশন করি। মানে তুমি পরীক্ষা দাও। আম্মু বলল যে, জাস্ট তুমি পরীক্ষাটা দাও, যা হবে, হবে দাও। তো আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে যেটা হলো যে, ওইবার আমি আসলে আ বিভাগীয় পর্যায়ে বা তখন মনে হয় আঞ্চলিক পর্যায়ে বলত। আঞ্চলিক পর্যায়ে অতিক্রম করতে পারিনি। আঞ্চলিক পর্যায়ে বাদ পড়েছিলাম। সো তখন আমার মনে হলো যে, আচ্ছা, ওইবার আমি অলিম্পিয়াডে যেয়ে দেখলাম যে, আমাদের গতানুগতিক ধারার শিক্ষার থেকে এটা অনেকাংশেই আলাদা। মানে প্রশ্নগুলো একটা প্যাটার্ন আছে। আ ইটস প্রিটি ডিফারেন্ট ফ্রম আমরা স্কুল কলেজে যে টাইপের প্রশ্ন সলভ করি। আই থিংক প্লাস কিন্তু প্রশ্নগুলো মজার। মানে তুমি যদি আ আমরা জানি না তোমরা এখানে কয়জন, হয়তো অডিয়েন্সে কয়জন অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছো আগে। বাট করে থাকলে দেখবা যে প্রশ্নগুলো অনেক সময় স্পেশালি আঞ্চলিক পর্যায়ে এমনভাবে লেখা হয় যে আম ইটস প্রিটি কনফিউজিং ইন টার্মস অফ দ্যা অ্যাকচুয়াল ওয়ার্ডিং। বাট তুমি যখন প্রশ্নটা একবার বুঝবা এবং একবার তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি করে কোন ইস্যুটা নিয়ে কোয়েশ্চেনটা করা হচ্ছে, তখন তুমি বুঝবা যে আসল প্রশ্নটা কঠিন কিছু না। মানে ইটস আই মিন ডিপেন্ডস অন দ্য ডিফিকাল্টি। তুমি যত পরের লেভেলে যাবা কোয়েশ্চেন তত কঠিন হবে। বাট দেয়ার ইস এ ফান ইন ডাইসেক্টিং দ্য প্রবলেম। মানে তোমাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে এটার বিভিন্ন পার্ট ডাইসেক্ট করার মধ্যে একটা আনন্দ আছে। তো যাই হোক, তখন আসলে এত কিছু বুঝতাম না। আমি এগুলো বলতেছি, এটা আসলে অনেক পরের কথা। তো আমার মনে হলো যে এই জিনিসটা আমি পারতেছি না কেন? আ আমার আমার মানে where am I lacking? আমার কোথায় গেলে বা কিভাবে পড়লে হবে? তো তখন আমাদের রাজশাহীতে একজন সিনিয়র ভাই ছিলেন। তখন উনি বুয়েটে পড়াশোনা করছেন। উনার নাম মাহাদি মাসনাদ। তো ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় আসলে। ওই ভাইয়া হচ্ছে আমার এক ফ্রেন্ডের আবার বড় ভাই। তো ভাইয়া যখন ছুটি পেতেন বা যখন সময় পেতেন, তখন ঢাকা থেকে রাজশাহীতে এসে
অলিম্পিয়াডের ওয়ার্কশপ করাতেন আর কি ওই সময়, যে আমাদের মতো যারা মানে ছোটরা যারা অলিম্পিয়াডে পার্টিসিপেট করবে, ভাইয়া তাদেরকে ডেকে নিয়ে তার যতখানি সময় থাকতো একটা মানে ভাইয়া তার টাইম মতো স্কেডিউল করে আমাদের স্কুলে তখন মোস্তাফিজ স্যার আই থিঙ্ক হেড স্যার ছিলেন। তো স্যার আবার এসব বিষয়ে অনেক সাপোর্টিভ ছিলেন। তো স্যার হচ্ছে একটা রুম দিয়ে দিতেন। আমরা ওখানে হচ্ছে আ অলিম্পিয়াডের ক্লাস হতো আরকি। তো ওখানে আমি যাওয়া শুরু করলাম এবং যেয়ে দেখলাম যে এখানে যে পড়াশোনার ধরনটা এটা অনেকাংশেই ডিফারেন্ট ফ্রম স্কুলে আমরা যে টাইপের গণিত করে থাকি। বাট এটা অনেক বেশি মজার। মানে ইট গেভ মি a চ্যালেঞ্জ। লাইক এটা একটা চ্যালেঞ্জিং টাস্ক অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে এটার আ দেখি ট্রাই করে দেখি কি হয়। তো যাই হোক ওটা আমি করা শুরু করলাম। তো ওই ভাইয়া ওই সময় আমাকে অনেক সময় দিয়েছেন। আমার যেটা গুণ ছিল আমি এফোর্ট দিতাম। আমার দিক থেকে যেটা আমি বলব যে আ মানে আমার যেটা কন্ট্রিবিউশন সেটা হচ্ছে আমি এফোর্ট দিতাম। আমাকে কেউ রিসোর্স দিলে I am generally like a sponge. সো আমার আশেপাশে কেউ যদি আমাকে কোন রকম নলেজ দেয়, I try to soak it up like a sponge. বুঝছো? সো I try to do that, বাট ভাইয়া আসলে ওই সময় আমাদেরকে অনেক সময় দিয়েছেন। এবং ভাইয়া ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আমি আমার ফ্রি টাইমে এই টাইপের কাজ করি, বিকজ আই ফিল লাইক ইটস অলসো এ রেসপন্সিবিলিটি, বিকজ ভাইয়া wasn't paid to do this. So I feel like it's also my responsibility to do whatever I can do for my juniors. So এরপরে অলিম্পিয়াডে পার্টিসিপেট করা শুরু করেছিলাম। তার পরের বছর আই থিংক আমি জাস্ট ১ বছর পরে আই থিংক আমি ডিভিশনালে চ্যাম্পিয়ন ছিলাম। ফিজিক্স অলিম্পিয়াডে ডিভিশনালে ফার্স্ট হয়েছিলাম। ন্যাশনালে সেকেন্ড হয়েছিলাম। তার পরের বছর আই থিংক আমি হচ্ছে ১ম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াড টিম, সেটা বাংলাদেশের ফার্স্ট এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াড টিম ২০১৪ সাল সিঙ্গাপুর, ওটাতে পার্টিসিপেট করি। তো এরপরে আসলে মানে এর এর মধ্যকার গল্প আসলে বলাটা একটু ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে অনেক কিছু হয়েছে আরকি। মানে অনেক, অনেক পড়াশোনা করতে হয়েছে। অনেক মানে ধাপে, প্রতিযোগিতা তো হয় ধাপে, ধাপে। এটা তো হয়তো জানো যে ১ম এ আঞ্চলিক, তারপরে বিভাগীয়, তারপরে জাতীয়, তারপরে জাতীয় থেকে একটা সিলেকশন পর্যায় হয়ে ইন্টারন্যাশনাল টিম যায়। তো ফাইনালি আমার বিগ ব্রেক থ্রু হয়েছে ২০১৬ সালে। ২০১৬ সালে আমি তখন এইচএসসি ফার্স্ট ইয়ারে। তখন আমি হচ্ছে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড টিমে চান্স পাই সুইজারল্যান্ডে। তো ওটাতে আমি হচ্ছে বাংলাদেশের ওইবারের মানে ২০১৬ সালের একমাত্র ব্রোঞ্জ পদক পাই। আ এরপরে ১৭ সালে আরেকবার পার্টিসিপেট করি। সেটা হচ্ছে এইচএসসির পরে। সেটাতে আরেকটা ব্রোঞ্জ পদক পাই। মানে দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই অলিম্পিয়াড ক্যারিয়ার। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি যেহেতু বললেন রাজশাহীতে আপনার বড় হওয়া, তাহলে আমাদের একটা ধারণা থাকে কি ঢাকায় আমরা অনেক ফেসিলিটিস পাই, এরকম একটা ধারণা থাকতে পারে। তো আপনার কি কখনো মনে হয়েছে রাজশাহীতে এসব কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে অ্যাটেন্ড হতে কোনো প্রতিকূলতার শিকার হতে হয়েছে? আ প্রতিকূলতা আছে। প্রতিকূলতা নাই আমি যদি বলি আ তাহলে ভুল বলা হবে। প্রতিকূলতার কথা বলার আগে এখানে একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আ আচ্ছা আমি একটু বেশি কথা বলি। বাট ট্র্যাডিশনালি মানুষ somewhat মানে মানুষকে যখন প্রশ্ন করা হয় যে তাদের প্রতিকূলতার ব্যাপারে মানুষজন প্রতিকূলতার কথাটা বেশি বলে, বিকজ ইট মেক্স দেয়ার অ্যাচিভমেন্ট লুক বিগার দ্যান সামটাইমস ইট ইজ। তো প্রতিকূলতার কথা বলার আগে আমি প্রিভিলেজের কথা বলবো। প্রিভিলেজ হচ্ছে যে রাজশাহী স্টিল একটা বড় বিভাগীয় শহর। মেবি নট অ্যাজ প্রিভিলেজড অ্যাজ ঢাকা, বাট ডেফিনিটলি ধরো ইভেন রাজশাহীর মধ্যে অনেক গ্রাম আছে যেগুলোর থেকে আমি রাজশাহী শহরে বড় হয়েছি। সো রাজশাহী স্টিল অনেক মানে একটা প্রিভিলেজ জায়গা। আর আমার বাবা মোটামুটি ভালো সরকারি চাকরি করতেন। সো ওই দিক থেকে আমি ফাইন্যান্সিয়াল ট্রাবল এ কখনো ছিলাম না। সো মোরালেস ধরো যে বাংলাদেশে ট্র্যাডিশনাল মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের যে অবস্থা থাকে ওরকম পরিবেশে আমি বড় হয়েছি। সো এবং ভালো স্কুল, রাজশাহী বিভাগের মধ্যে ভালো স্কুল কলেজে আমি পড়াশোনা করেছি। সো ও মানে আমি যদি বলি যে পুরোটাই প্রতিকূলতা ছিল তাহলে সেটা মিথ্যা হবে। আই হোপ বুঝতে পারতেছেন যে আমি কেন বলতেছি। বাট অন দ্য আদার হ্যান্ড প্রতিকূলতা যেটা, যেমন ধরো ১ম প্রতিকূলতা হচ্ছে আ আমাকে রাজশাহীর অনেক জুনিয়ররা এখনো নক দেয়। মানে ১ম প্রতিকূলতা হচ্ছে বই পাওয়া। ধরো অলিম্পিয়াডের জন্য অনেকগুলো বই আছে যেগুলো হয়তো তুমি রেডিলি নীলক্ষেতে এভেইলেবল। ঢাকায় নীলক্ষেতে আসলে তুমি বইটা ইউ ক্যান গেট ইট ভেরি চিপ, বাট রাজশাহীতে সেগুলোর অ্যাভেইলেবিলিটি কম। দ্বিতীয় যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিকূলতা, আচ্ছা প্রতিকূলতা বলার আগে আরেকটা ভালো কথা বলি, সেটা হচ্ছে যে রাজশাহী অনেক নিরিবিলি ছিমছাম শহর। সো
কেউ যদি তার টাইমটা অপরচুনিটিটা ওইখানে ইউজ করতে চায়, আই থিঙ্ক ইটস মাচ বেটার দেয়ার। যেমন ধরো আমি এসএসসি পাস করার পরে এইচএসসি তে নটরডেম কলেজে বা মানে ঢাকায় এসেন্সিয়ালি মুভ করবো নাকি এটা নিয়ে আমার বাবা মার সাথে অনেক তর্ক হয়েছে। তো আমি আলটিমেটলি ডিসাইড করছিলাম যে রাজশাহী উড বি বেটার। ফার্স্ট অফ অল আমার ফ্রেন্ড সার্কেল, আমার ওই সময়কার বন্ধু বান্ধব সবাই রাজশাহীতে থাকতো। আমাদের একটা পড়াশোনার সার্কেল ছিল, সো আমরা একসাথে অলিম্পিয়াডের প্রিপারেশন নিতাম। সো আই ফিল দ্যাটস এ বিগ থিং। মানে তোমার ভালো বন্ধু থাকলে সেটা তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। অলসো অন দ্য সেম টাইম রাজশাহীতে ট্রাফিক জ্যাম নাই। সো মানে আই ফিল লাইক যে ঢাকায় আমি যতবার আসছি আমি অসুস্থ হয়ে গেছি বিকজ অফ ধুলাবালি, ধোয়া, এটসেট্রা। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। বাট নেগেটিভ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যেটা নেগেটিভ পয়েন্ট এবং যেটার কারণে আসলে আমি রাজি হয়েছি এই সেশনটায় আসতে, সেটা হচ্ছে যে ছোট শহরে যারা থাকে তাদের সামনে আসলে দৃষ্টান্ত কম থাকে। দৃষ্টান্ত ইন দ্য সেন্স যে তোমার জানা উচিত যে তোমার আশেপাশে তোমার রিসোর্স নিয়ে যারা পড়াশোনা করেছে তারা আসলে কত দূর গিয়েছে। এটার একটা উদাহরণ দিই। আমার একবার এক সিনিয়র ভাইয়া হচ্ছে মানে মানুষ তার স্বপ্নের সমান বড়, এটা হচ্ছে ইন সামারি। সো মানুষ জেনারেলি তার আশেপাশে মানুষজনকে যেটা অ্যাচিভ করতে দেখে, সে আসলে এক্সপেক্ট করে অন এভারেজ যে সে ওটাই সর্বোচ্চ অ্যাচিভ করবে। এর থেকে বেশি কিছু যে করা সম্ভব এইটা জেনারেলি মানুষ মানে দ্যাটস এ বিগ প্লাস পয়েন্ট। ধরো যে তুমি যদি এমন একটা গ্রামে বড় হও যেখানে সর্বোচ্চ হয়তো মানুষ আই ডোন্ট নো মানে এইচএসসি পাস করেছে বা খুব বেশি দূর পড়াশোনা করেনি, ওখানে তোমার স্বপ্ন কিন্তু অতটুকুই থাকবে যে আমি বড় হয়ে এত দূর যেতে চাই। ধরো রাজশাহীতে আমি যখন পড়াশোনা করতাম তখন পর্যন্ত ফর এ লং টাইম মানুষজন বাইরে খুব বেশি অ্যাপ্লাই করেনি, মানে বিদেশে বা আমেরিকায় পড়াশোনা করতে খুব বেশি যায়নি। অল্প কিছু মানুষজন গেছেন। তো সেই কারণে মানুষজনের আসলে স্পেশালি আন্ডারগ্রেড লেভেলে মানে এইচএসসি পাস করে খুব কম মানুষই এর আগে গেছেন। সো তখন আসলে ট্র্যাডিশনালি আমাদেরকে ছোটবেলায় শিক্ষকরা যে গল্পগুলো বলতেন সেটা হচ্ছে যে অমুক বড় ভাইয়া বুয়েটে চান্স পেয়েছেন, মানে অমুক বড় ভাইয়া বুয়েটে ফার্স্ট হয়েছে বা বুয়েটে সেকেন্ড হয়েছে বা সামথিং লাইক দ্যাট। সো আমাদের ড্রিমটা ছিল যে আমরা বুয়েট নিয়ে চিন্তা করতাম যে আচ্ছা আমি যদি ভালোভাবে পড়াশোনা করি আমি বুয়েটে চান্স পাবো। এটা এখন ডিপেন্ড করে এলাকা ভেদে। অনেক এলাকায় হয়তো বুয়েটে পড়ে এরকম দৃষ্টান্ত নেই। সো ওখানকার মানুষজন উড বি লাইক আচ্ছা মানে ওখানে যেটা সর্বোচ্চ দৃষ্টান্ত মানুষ আসলে ওইটা চেষ্টা করবে যে আমি চেষ্টা করলে এটা পারবো। সো রাজশাহীতে এটা একটা দ্যাট ওয়াজ এ বিগ প্রবলেম যে রাজশাহী থেকে অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছে খুব বেশি মানুষ না। মানে ঢাকায় তুমি যত মানুষ পাবা রাজশাহীতে ডেফিনেটলি অতখানি নেই। সো এইটা আসলে একটা বড় চ্যালেঞ্জ যে রাজশাহীতে যেহেতু আমরা ওই উদাহরণগুলো ছিল না, সো ওই কতদূর তুমি স্বপ্ন দেখবা সেটা একটা প্রতিকূলতা ছিল, যেটা অনেকাংশে আমার অলিম্পিয়াডে পার্টিসিপেট করার কারণে আসলে কমে গেছে। বিকজ অলিম্পিয়াডে আমরা যখন একবার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে আসতাম তখন আমাদের বাংলাদেশের সব জেলার ছেলে মেয়েদের সাথে দেখা হতো, ঢাকার ছেলে মেয়েদের সাথে দেখা হতো, এবং তখন আমরা আসলে জেনেছি যে এর আগে অলিম্পিয়াড থেকে মানুষজন মানে মেডেল পেয়ে অমুক অমুক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে বা তমুক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, যেটা আমাদের মধ্যে আসলে স্বপ্ন সৃষ্টি করে আর কি, যে না আমরাও পারবো। স্বপ্ন না, নট ইভেন স্বপ্ন, লাইক জাস্ট দিস বিলিভ যে আমিও পারবো। বা আমি ঢাকায় এসে যখন কম্পিটিশন করছি তখন আমি দেখছি যে ঢাকায় যে আমার মানে সহপাঠী বন্ধু আছে সে যে আমার থেকে খুব বেশি ব্রিলিয়ান্ট তা না। মানে জিনিসটা অনেকটা এরকম যে রাজশাহীতে বসেও করা সম্ভব। রাজশাহীর মানুষজন তো আসলে মানে যেটা আমি এই জিনিসটা অনেকবার ফেস করছি, অনেক সময় মানুষজন রাজশাহী থেকে একজন আসছে শুনলে ট্রিট করে যে ও তো রাজশাহী থেকে আসছে, ও কি জানে। বা আমার এক বন্ধু আমাকে একবার ডিরেক্টলি বলছে যে রাজশাহী তো একটা মফস্বল শহর। সো দ্যাট মেক্স ইউ ফিল যে লাইক আরো তো ছোট শহর আছে, তাদেরকে মানুষজন মানে ওভাবে ট্রিট করতে পারে। বাট এইটাই আর কি, যে সবচেয়ে বড় প্রতিকূলতা আমার মনে হয় যে তুমি কতদূর স্বপ্ন দেখবে আর কি, সেটাই। আচ্ছা ভাই, আপনি তো দেশের বাহিরে যেহেতু পড়াশোনা করেছেন, কখন আপনার চিন্তা ভাবনাটা শুরু হলো যে আপনি অ্যাব্রোডে গিয়ে পড়াশোনা স্টার্ট করবেন? এই জার্নিটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। এটা আসলে এটা আসলে ধাপে ধাপে হয়েছে। সো আই থিঙ্ক আমি যখন প্রথম অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে এসেছিলাম, ন্যাশনাল অলিম্পিয়াড আই থিঙ্ক 2013, ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2013। তো তার আগের বছর কি ওই বছর আমাদের একটা ফিজিক্স অলিম্পিয়াডে একজন আপু ছিলেন, সিনজিনি সাহা নাম।
উনি হচ্ছেন আই থিঙ্ক আগের বছর এমআইটিতে পড়তে গিয়েছিলেন। সো ওই প্রথম আমরা, এবং ওই আপু আই থিঙ্ক ওই বছর ন্যাশনালে এসেছিলেন কি আসেননি আমার আসলে মনে নেই, অনেক আগে 2013 সাল, প্রায় 10 বছর। বাট তখন আমরা প্রথম কিছু সিনিয়র ভাইয়া এবং আপুকে দেখেছিলাম যে যারা এমআইটির মতো জায়গায় পড়াশোনা করতেছে বা বাইরে গেছে পড়াশোনা করতে, প্রিন্সটন এটসেট্রা এটসেট্রা। তো তখন আসলে আমি জানতে পেরেছি প্রথম যে আচ্ছা আন্ডারগ্রেড লেভেলেও এরকম বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়, মানে এরকম প্রথম কথা হচ্ছে এরকম বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর ইজ এ ইউনিভার্সিটি নেমড এমআইটি অর স্ট্যানফোর্ড অর হার্ভার্ড ইন দ্য ওয়ার্ল্ড, সেটা প্রথম জানছি। সেকেন্ডলি জানছি যে বাংলাদেশ থেকে ওখানে যাওয়া যায়। এর আগে এই ভাইয়া পুরা গিয়েছে। তো আসলে তখন পর্যন্ত ওইখানেই ড্রিমটা শেষ ছিল আর কি, যে আমি যে যাব এটা আসলে কখনো চিন্তা করিনি। তো এর মধ্যে অনেক কিছু হয়েছে আর কি। আমি 1-2 বছর পরে ন্যাশনাল রেগুলার প্রাইজ পাচ্ছি, এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি। তো যে বছর আমি 16 সালে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে চান্স পেলাম এবং মেডেল পেলাম, মেডেল পেয়ে যখন ফিরে আসছি তখন আমাদের অলিম্পিয়াডের আরেকজন সিনিয়র ভাই ছিলেন, উনার নামও ফাহিম তাজওয়ার। এটা একটা ফানি স্টোরি, উনার নামও মোহাম্মদ ফাহিম তাজওয়ার। তো ওই ভাইয়া হচ্ছে এর আগে ফিজিক্স অলিম্পিয়াডে প্রাইজ পেয়েছেন ইন্টারন্যাশনালে, এবং ভাইয়া কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন নিউ ইয়র্ক শহরে। তো ভাইয়া আমাকে মেসেজ দিয়ে বললো যে ফাহিম তুমি তো মানে খুব ভালো ভালো রেজাল্ট করেছো, তো তুমি আসলে চিন্তা করে দেখতে পারো যে তুমি বিদেশে অ্যাপ্লাই করে দেখবা নাকি, তোমার একটা চান্স আছে চান্স পাওয়ার। স্পেশালি ধরো আমেরিকার অ্যাডমিশন সিস্টেম একটু হলিস্টিক ইন দ্য সেন্স যে তারা সবকিছু কনসিডার করে। বাট এশিয়ায় কিছু দেশ আছে, ধরো সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি। এবং এশিয়ান অনেক ভালো ভালো টেকনোলজি ইউনিভার্সিটিতে জেনারেলি অলিম্পিয়াডে মেডেলিস্টের জন্য আলাদা মানে অ্যাডমিশন পাওয়াটা একটু ইজিয়ার। সামটাইমস দে আর গিভেন স্কলারশিপস, মানে তুমি ওয়েবসাইটে গেলে সার্চ করে দেখবা যে তাদের জন্য সেপারেট স্কলারশিপ থাকে, এবং জেনারেলি চান্স পাওয়া একটু ইজিয়ার আর কি। সো আমাকে বললো যে তোমার এশিয়ায় মোরলেস অ্যাডমিশন হয়ে যাবে, আর তুমি আমেরিকাতেও অ্যাপ্লাই করে দেখতে পারো, তোমার একটা ভালো সম্ভাবনা আছে যে আমেরিকাতে হয়ে যাবে। তো তখন আমি বললাম যে ভাইয়া আমি তো জানি না যে আসলে কিভাবে অ্যাপ্লাই করব বা কি করতে হবে। তো ভাইয়া আমাকে একদিন দাওয়াত করলেন, আমি এবং আমার বাবা ভাইয়ের বাড়িতে গেলাম, এবং মানে আমি আসলে চেষ্টা করতেছি যে এই লং জার্নিতে যারা আসলে হেল্প করছে তাদেরকে যতটুকু পারা আসলে কৃতজ্ঞতা জানানো অ্যাজ ওয়েল। তো ওই ভাইয়া আসলে তো ওই দিন আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় নিয়ে বসে থেকে বুঝালেন যে দেখো তোমাকে এই পরীক্ষা দিতে হবে, এসএটি পরীক্ষা দিতে হবে, টোয়েফেল অথবা আইএলটিএস দিতে হবে, এবং এই প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। তারপরে কিভাবে স্কলারশিপ সিস্টেম কাজ করে, বা মানে আমেরিকায় এক্স্যাক্টলি আসলে স্কলারশিপ বলে না, যেটা বলে হচ্ছে মানে আমরা বাংলাদেশে স্কলারশিপ বলি, বাট ইটস টেকনিক্যালি কল্ড ফাইন্যান্সিয়াল এইড। সো কিভাবে ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশন প্রসেস কাজ করে এটসেট্রা এটসেট্রা, ওটা ভাই আমাকে সময় নিয়ে বুঝালেন। তো ওই তো তারপরে তখন আসলে আমি মানে ফুললি ডিসিশন নিয়েছি যে আচ্ছা আমি এই বছর অ্যাপ্লাই করবো। এই আচ্ছা ভাইয়া, এসএডি এক্সাম সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। এটা পুরা স্কোর কেমন লাগে, এই এক্সাম সম্পর্কে যদি বলতেন। এখানে প্রথমে দুটো বিষয় আছে, সেটা হচ্ছে যে এসএটি মূলত আই থিঙ্ক এখন ম্যান্ডেটরি কিনা আমি জানি না, কোভিডের এখানে দুটো বিষয় আছে যে আমি যে পরামর্শগুলো দিচ্ছি মানে শিক্ষার্থীদের আসলে যেটা উচিত হবে সেটা হচ্ছে যে এটা ডাবল চেক বা ভেরিফাই করে নেওয়া। কারণ প্রথমত আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 2016 সালে, সো মাঝে 7টা দীর্ঘ বছর গেছে এবং তার মধ্যে কোভিড গিয়েছে। সো আসলে অনেক নিয়ম অনেক পলিসি আসলে চেঞ্জ হয়েছে। সো আমি যেগুলো বলতেছি সেটা হচ্ছে আমার 2016 সালের নলেজ আর কি। সো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এসএটি পরীক্ষা মূলত অন্য অনেক দেশও আসলে অ্যাকসেপ্ট করে এসএটি স্কোর, বাট মূলত হচ্ছে আমেরিকার জন্য। তো আমেরিকায় জেনারেলি অ্যাডমিশন সিস্টেমটা একটু অদ্ভুত ইন দ্য সেন্স যে আমেরিকার অ্যাডমিশন সিস্টেম ডাজেন্ট কমপ্লিটলি ডিপেন্ড অন নাম্বারস। ধরো যে এসএটি পরীক্ষা আমাদের সময় হতো 1600 নম্বরে। তো একজন মানুষ 1600-তে 1600 পেয়েও তার যদি তার অ্যাপ্লিকেশন প্রোফাইলের অন্য কোনো দিক অ্যাডমিশন অফিসারদের কাছে কম্পেলিং না লাগে, তাহলে 1600-তে 1600 পেয়েও একজন শিক্ষার্থী অ্যাডমিশন অফার না পাইতে পারে। আবার একজন 1600-তে আই ডোন্ট নো 1400 1300, আমি 1400 পেয়েও
মানে খুব ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বা 1300 পেয়েও ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটাও শুনেছি। সো যার যদি অন্যান্য অ্যাপ্লিকেশনের অন্যান্য দিক খুব স্ট্রং থাকে, তাহলে আসলে মানে এটা আসলে বলা যায় না যে তার নাম্বার কত নাম্বারে আসলে অ্যাডমিশন হবে। মানে 1600 তে 1600 পেয়েও না হতে পারে, আবার 1400 পেয়েও হতে পারে। বাট টিপিক্যালি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে একটা কাট অফের উপরে থাকাটা বেটার। কারণ আমরা তো জানি না যে মানে অ্যাপ্লিকেশনের বাকি পার্ট গুলো তো আসলে আমরা কন্ট্রোল করতে পারবো না, বা তোমার একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন অ্যাডমিশন অফিসারের পড়ে পছন্দ হবে নাকি সেটা আমরা মানে কন্ট্রোল করতে পারবো না। বাট এসএটি স্কোর ইজ সামথিং দ্যাট উই ক্যান প্রিপেয়ার ফর দ্য এক্সাম। সো আমরা আসলে আই থিঙ্ক আমাদের সময় সাজেস্ট করতো 1500, মানে 1600 তে 1500 পেলে দ্যাটস এ সেফ স্কোর। আর আই গেস ইভেন 1400 টু সাম এক্সটেন্ট ওয়ার্কস, বাট কেউ যদি 1500 বা 1500 উপরে পায় তাহলে দ্যাটস এ ভেরি সেফ স্কোর। এসিটি পরীক্ষা সম্পর্কে আরো একটু বলতে গেলে হচ্ছে আই থিঙ্ক 800 নম্বর থাকে রিডিং স্কিল, যেখানে একটা ইংরেজি প্যাসেজ পড়ে সেটার উপরে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। আর 800 নাম্বার থাকে গাণিতিক দক্ষতা। তো দুটার প্রিপারেশন স্টাইল ডিফারেন্ট। তুমি যদি এই বিষয়ে আরো কথা বলতে চাও তাহলে আমরা ওটা নিয়ে কথা বলতে পারি, বাট আমি আসলে এই প্রশ্নের উত্তর এখানে শেষ করবো। তোমরা যদি আরো প্রশ্ন করতে চাও। ভাইয়া আপনার এসিটি স্কোর কত ছিল? আচ্ছা, আমার এসএসসি স্কোর ছিল 1530, 1530, বাট এটা আসলে আচ্ছা এখানে বলা যায় সমস্যা, ভাই এটা অনেক ভালো একটা স্কোর। এটা ভালো, আই গেস ইটস এ ওকে স্কোর, প্রিটি গুড স্কোর বাংলাদেশের পার্সপেক্টিভে। আচ্ছা, এখানে আমি যে কারণে বলতেছি সেটা হচ্ছে যে ইটস নট রিয়েলি মানে এ লট অফ পিপল উড নট বি ওকে। আমি জেনারেলি আই ট্রাই টু হেল্প স্টুডেন্টস অ্যাজ মাচ এজ আই ক্যান। আমি তোমাদের জন্য বলতেছি যে ফিউচার যদি সেশন করো, ইটস এ কোয়েশ্চেন দ্যাট এ লট অফ পিপল আর নট কমফোর্টেবল টু অ্যান্সার। সো মানে তোমরা যদি এর যাই হোক, মানে এটা আসলে একটু প্রাইভেট কোয়েশ্চেন, বাট ইটস ওকে আর কি। এসিডি পরীক্ষা নিয়ে যদি বলি তাহলে এখানে দুটো বিষয় আছে, মানে দুটো জিনিস হচ্ছে তোমাদের প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বাংলাদেশে আই থিঙ্ক মানুষ যে পার্টটা নিয়ে স্পেশালি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে, সেটা হচ্ছে মানে ইংরেজি রিডিং কম্প্রিহেনশন পার্ট, যেখানে ইংরেজি প্যাসেজ দেওয়া থাকে এবং উত্তর দিতে হয়। দুটো কারণে, একটা হচ্ছে যে আমাদের কারিকুলামে ইংরেজি রিডিং এর খুব বেশি চর্চা হয় না। মানে তুমি যদি ভেবে দেখো তাহলে আমাদের টেক্সট বইগুলোতে অল্প কিছু চ্যাপ্টার থাকে যেগুলো আসলে খুব বেশি ক্রিটিক্যাল কোনো অ্যানালাইসিস থাকে না টিপিক্যালি, আমার যতদূর মনে পড়ে। কিছু বলছো? সরি ভাই আপনার প্রিপারেশনটা কেমন ছিল, যেহেতু আপনি আগে থেকে কোনো আইডিয়া ছিল না, তো আপনার প্রিপারেশন এটাই আসলে বলছিলাম। সো মানে মূলত প্রবলেম যেটা হয় যে, আচ্ছা গণিত দিয়ে শুরু করি। গণিতের একটা গাণিতিক পার্ট থাকে, সেটা আসলে খুব কঠিন না। মানে আই থিঙ্ক যে ফার্স্ট অফ অল এখানে আছে আমার সাবজেক্টিভ ভিউ বলতেছি। আমি যেহেতু অলিম্পিয়াডে পার্টিসিপেট করতাম, আমার গণিতের অ্যাটলিস্ট এসএটির গণিত আমার কাছে খুব বেশি কঠিন ছিল না। সো ওটা আসলে আমার জন্য খুব একটা সমস্যা হয়নি। বাংলাদেশের অধিকাংশ শুধু অলিম্পিয়াড না, মানে মোটামুটি ভালোভাবে পড়াশোনা করেছে অনেক ছেলেমেয়ের জন্য আসলে গণিত পার্টটা খুব কঠিন হবে না, কারণ এসএসসির গণিত হচ্ছে প্রি ক্যালকুলাস। সো 9-10 মানে 9-10 নলেজের থেকে বেশি নলেজ প্রয়োজন পড়ে না। এখন পরে কিনা জানি না, বাট আমাদের সময় সিলেবাসে ইট ওয়াজ প্রি ক্যালকুলাস। সো ধরো যে এসএটি টিপিক্যালি মানুষ দেয় এইচএসসি বা এইচএসসির পরে, তখন আসলে 9-10 ম্যাথের প্রবলেম আসলে তার সলভ করতে খুব একটা কঠিন লাগার কথা না, স্পেশালি কেউ যদি বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে থাকে। সো গণিত পার্টটা আসলে দ্যাটস এ সেপারেট ডিসকাশন। মূলত কঠিন পার্ট হচ্ছে ইংরেজি। সো এটা দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে আমাদের টেক্সট বইগুলোতে খুব বেশি জটিল ইংরেজি প্যাসেজ থাকে না, এবং আমাদের অনেকেরই আসলে গল্পের বই পড়ার অভ্যাসটা থাকে না। সো মানে জাস্ট যেটা হয় যে তোমাকে একটা রিডিং প্যাসেজ দিলে তোমার ওটা পড়ে বুঝতে হবে 3 মিনিটের মধ্যে, লাইক এক পেজের একটা প্যাসেজ 3 থেকে 5 মিনিটের মধ্যে। সো তোমার ইংরেজি পড়ার গতি যদি স্লো হয়, বা তোমার যদি ইংরেজি পড়ে একটা কঠিন আর্গুমেন্ট বুঝতে সমস্যা হয়, তাহলে আসলে তুমি সমস্যায় পড়বে। তা আমার সমস্যা কম হয়েছিল দুটো কারণে। একটা হচ্ছে যে আমার গল্পের বই পড়ার অভ্যাস ছিল। সো আমার ছোটবেলা থেকে আসলে আমি অনেক গল্পের বই পড়েছি, বোথ বাংলা এন্ড ইংলিশ।
সো সেই কারণে আমার পড়ার স্পিড মোটামুটি ভালো ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে যে ইংরেজি নিউজ পেপার পড়ার অভ্যাস থাকাটা আসলে আই থিংক ইন্টারেস্টিং। মানে এই যুগে আসলে ইন্টারনেটে সার্চ দিলেও তুমি ইভেন লাইক দ্য ইকোনমিস্ট অর গার্ডিয়ান, মানে বিশ্ববিখ্যাত যেগুলা ইংরেজি পত্রিকা, সেগুলা তুমি মোরলেস অনলাইনে অনেকখানি অ্যাক্সেস করতে পারবে, এবং সেগুলোর এডিটোরিয়াল বা সেগুলোর বিভিন্ন সেকশন পড়লে একটা ইংরেজিতে কিভাবে ক্রিটিক্যাল আর্গুমেন্ট লেখা হয় এবং সেটা পড়ে বোঝা এবং সেটা অ্যানালাইসিস করা, সেটা করতে সুবিধা হবে। এটা মূলত হচ্ছে জাস্ট অভ্যাস। মানে যার ইংরেজিতে এই গল্পের বই বা এরকম আর্গুমেন্ট পড়ার অভ্যাস আছে তার আসলে খুব বেশি সমস্যা হবে না। যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা ট্রাই টু প্রিপেয়ার ফর ইট ইন এ ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম, তখন আসলে জিনিসটা করা কঠিন। মানে কেউ যদি ধরো যে ইংরেজি গল্পের বই বা ইংরেজি মানে নিউজ পেপার ছোটবেলা থেকে পড়তেছে, সে ধরো যে 6, 7, 8 থেকে পড়তেছে, এবং এটা পড়তে যে খুব বেশি সময় লাগে তাও কিন্তু না। মানে স্কুলে পড়ার পাশাপাশি জাস্ট এই ইংরেজি পড়াই যায়। সেই ক্ষেত্রে আসলে তার সে যখন এসএটি দিবে ক্লাস 11 বা 12-এ বা তারপরে, তখন আসলে তার খুব বেশি সমস্যা হবে না। কিন্তু কেউ যদি ধরো যে সারা জীবন তার ইংরেজি পড়ার খুব বেশি অভ্যাস নেই, মানে ক্লাসের ইংরেজি পড়ার বাইরে, তা সে যদি 1 থেকে 3 মাসের মধ্যে এসএটি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে, তাহলে তার কাছে আসলে এটা বেশ কঠিন একটা কাজ হওয়ার কথা। ভাই আমরা একটি কমেন্ট নেই, এমডি এস এম শাহিন করেছেন। উনি, ভাইয়া যদি কমেন্ট একটু নিতেন কাইন্ডলি। কমেন্ট কি দেখা যাচ্ছে? আমি তো আসলে দেখতে পাচ্ছি না। আচ্ছা তোমরা কি পড়ে শোনাতে পারবে? আচ্ছা, আমি শোনাচ্ছি। মানে কমেন্ট দেখতে গেলে আমাকে ফেসবুকে লগইন করতে হবে। ওখানে হয়তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। সরি অ্যাবাউট। উনি লিখেছেন, ভাইয়া আমি এই সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছি। আমার ইচ্ছা আছে চায়না থেকে ব্যাচেলর শেষ করে আমেরিকাতে মুভ করব। অ্যারোনটিক্যাল এ কেমন ওয়েভার ও কেরিয়ার হবে? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আমার একটা বা দুটো বন্ধু আছে বাংলাদেশি, যাদেরকে আমি জানি যে তারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ওই রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করেছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যেটা মূল চ্যালেঞ্জ ইন আমেরিকা, সেটা হচ্ছে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক সাবজেক্টে অনেক চাকরির জন্য, আমি জানি না সব চাকরির জন্য নাকি, বাট অনেক চাকরির জন্য হচ্ছে তোমাকে আমেরিকান সিটিজেন অথবা মানে পার্মানেন্ট রেসিডেন্ট হইতে হয়। বিদেশিদের জন্য চাকরি পাওয়াগুলা কঠিন, বিকজ অফ ডিফেন্স আর কি। মানে ধরো যে তুমি বিমান বানানোর কাজে, এটাতে ন্যাশনাল সিকিউরিটি জড়িত, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে মানে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি জড়িত, এবং সেকেন্ড হচ্ছে যে লেট মি থিঙ্ক ফর এ সেকেন্ড হাউ টু অ্যান্সার দিস। বিমান বানানোর কাজটা হচ্ছে, ধরো যে কোম্পানি হয়তো নর্মাল বিমান বানাচ্ছে, তারা হয়তো যুদ্ধ বিমানের কিছু কিছু টেকনোলজি বা কম্পোনেন্টও হয়তো বানায়। মানে আমি জাস্ট আমার ধারণা বলতেছি। সো সেই কেসে সেই কোম্পানিতে তুমি চাকরি করলে ইটস প্রেটি ইজি ফর ইউ টু পাস দ্যাট ইনফরমেশন আউট টু সামওয়ান। আই ডোন্ট নো, মানে কিছু একটা জাস্টিফিকেশন হয়তো আছে আমেরিকান গভর্নমেন্টের কাছে, যেটার কারণে হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড জব অনেকগুলোর জন্যই আমেরিকান সিটিজেনশিপ দরকার হয়। সবগুলোর জন্য হয়তো না, বাট অনেকগুলোর জন্যই দরকার হয়। তো এটা একটু চ্যালেঞ্জিং। আমি তোমাকে অন দ্য ফ্লাই বলতে পারবো না যে অপরচুনিটি খুব বেশি। মানে এই পার্টটা একটু চ্যালেঞ্জিং আর কি। ঠিক আছে ভাইয়া, লেটার অফ রিকমেন্ডেশন তো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে যদি একটু জানাতেন। আচ্ছা, আন্ডার গ্রাজুয়েট লেভেলে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন নিতে হয়। আই থিঙ্ক ডিফারেন্ট স্কুলস হ্যাভ ডিফারেন্ট রিকোয়ারমেন্টস, বাট যে কাজটা করলে তোমার সব ইউনিভার্সিটির জন্য রিকোয়ারমেন্ট ফুলফিল হবে সেটা হচ্ছে একজন কাউন্সিলর দরকার হয়, একজন সায়েন্সের টিচার, তুমি যদি সায়েন্স টাইপ সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও, আর একজন হচ্ছে অন্য সাবজেক্টের টিচার। আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সো আমার দরকার ছিল একজন
আই থিঙ্ক ইংরেজির শিক্ষক ফ্রম আর্টস, সায়েন্সের একজন, আর সায়েন্স বলতে আমি বুঝাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি প্লাস ম্যাথ আর সামথিং লাইক দ্যাট, আর একজন কাউন্সিলর। তো এখন এখানে বাংলা মিডিয়ামে যে মেইন প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের স্কুলে তো আসলে কাউন্সিলর বলে কোনো পজিশন নেই। মানে আমেরিকার অ্যাডমিশন সিস্টেমটা বানানো হয়েছে আমেরিকার, মানে আমেরিকাতে যারা পড়াশোনা করে তাদের জন্য। সো আমাদের তো ওই সিস্টেমটা এক্স্যাক্টলি নেই। সো এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে স্কুলের যে কোনো একজন শিক্ষক বা কলেজের যে কোনো একজন শিক্ষক যার সাথে তোমার, যাকে তুমি ভালোভাবে চিনো এবং যে তোমাকে ভালোভাবে চিনে, তাকে জিজ্ঞেস করতে হয় যে স্যার বা ম্যাডাম আপনি কি আমার কাউন্সিলর হিসেবে কাজ করতে রাজি আছেন নাকি। আর রেকমেন্ডেশন লেটার আই থিঙ্ক এই জায়গাটা একটু ফিশি ইন দ্য সেন্স যে typically you shouldn't do anything related to recommendation letter. It should be done by your teacher. But অনেক আন্ডার প্রিভিলেজ স্কুলে আই থিঙ্ক শিক্ষকরা আমেরিকার এডমিশন সিস্টেম সম্পর্কে খুব ভালোভাবে জানেন না। সেই ক্ষেত্রে আই থিঙ্ক হোয়াট ইউ ক্যান ডু ইজ, তোমার যদি স্যারদের সাথে ভালো সম্পর্ক থাকে, এই পার্টটা হচ্ছে ক্রিটিক্যাল, মানে স্যারদের সাথে ভালো সম্পর্ক তোমার রাখতে হবে, বা স্যাররা যাতে তোমাকে চিনে অ্যাটলিস্ট যে এই ছেলেটা আছে, পড়াশোনা করতেছে, বা আগে থেকে কথা বলে রাখা ভালো। তো সেই ক্ষেত্রে তুমি স্যারকে আসলে অনলাইনে সেট আপটা বুঝাই দিতে পারো যে স্যার আপনি এই ওয়েবসাইটে লগ ইন করবেন, তারপরে এখানে এসে একটা লেটার আপনি আপলোড করবেন। তো সেটা হচ্ছে স্যার জাস্ট কম্পিউটারে টাইপ করে জমা দিলেই আসলে হবে। আচ্ছা ভাইয়া, আমরা আরেকটি কমেন্ট নিচ্ছি। আকিকুন নাহার শিফা বলেছেন, আমি বাংলা মিডিয়াম এর স্টুডেন্ট, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু এখনো কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নেই। এখন থেকেই কিভাবে প্রস্তুতি নিতে পারি আন্ডার গ্রাজুয়েটে পড়তে যেতে চাই? আমি আমেরিকার বিষয়ে আগেই বলবো, বিকজ আমার অন্য দেশের অ্যাডমিশন সিস্টেম নিয়ে খুব বেশি ধারণা নেই। সো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, রাইট, লাইক ক্লাস 11, এই সময় আসলে এসে আসলে নতুন করে আসলে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে ইট ডিপেন্ডস অন তোমার ইন্টারেস্ট। আমেরিকান অ্যাডমিশন সিস্টেমের একটা বড় চাঙ্ক হচ্ছে একটা এসে লিখতে হয়। আই গেস এটা হয়তো তোমরা পরে কোশ্চেন করতা, বা দ্যাটস লাইক দ্য আদার বিগ পার্ট। বাট আমেরিকান অ্যাডমিশন সিস্টেমে তোমার একটা বড় এসে লিখতে হয়, যেটাকে বলা হয় কমন অ্যাপ্লিকেশন এসে। সেটা সব ইউনিভার্সিটিতে যায়, মানে কেউ যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে 10টা ইউনিভার্সিটিতেই ওই সেম এসেটাই যাবে। আর আরেকটা, আর ইউনিভার্সিটি স্পেসিফিক অনেক সময় অনেক এসে লিখতে হয়, যে অমুক ইউনিভার্সিটি হয়তো 3টা আলাদা টপিকে বলে যে 3টা এসে লিখে দাও। তো এসে গুলা কিরকম হয়, এসে গুলা টিপিক্যালি নট ট্র্যাডিশনালি আমরা বাংলাদেশে পরীক্ষায় যে টাইপের এসে লিখি, তোমার প্রিয় কবি বা পরিবেশ পরিচিতি বিজ্ঞান এটসেট্রা, এই টাইপের এসে না। এসে গুলা টিপিক্যালি আস্কস অ্যাবাউট একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ অন তার জীবন অর সমাজের কোনো একটা সমস্যা অর কোনো একটা জিনিস, যেটা সে তার নিজের মতো করে লিখবে। তো এখানে মূল বিষয়টাই হচ্ছে যে এসেটা হতে হবে ইউনিক, এবং ইট হ্যাজ টু বি ইট হ্যাজ টু বি ইয়োর স্টোরি। মানে একটা স্টুডেন্ট যে এসেটা লিখছে এটা তার নিজস্ব স্টোরি হতে হবে। তো এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে এটার সম্পর্ক কি? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক হচ্ছে যে এসেগুলোতে তুমি তোমার ব্যক্তিত্ব ফুটাই তুলবা, এবং সেখানে তোমাকে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি ছিল, তুমি পড়াশোনার বাইরে কি করেছো, সেটা শোকেস করার সব থেকে ভালো জায়গা আসলে রেকমেন্ডেশন লেটার, যেটা প্রফেসররা লিখবে বা টিচাররা লিখবে, আর তোমার এসে। তো এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কোনটা? আমি অলিম্পিয়াডের প্রতি বায়াসড, বিকজ আমি নিজে অলিম্পিয়াড করছি। বাট যদি অনেস্টলি অ্যান্সার দিতে হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কমপ্লিটলি ডিপেন্ডস অন স্টুডেন্টের ইন্টারেস্ট। ধরো যে একজন স্টুডেন্টের ফিজিক্সে কোনো আগ্রহ নেই, এবং এটা তার তোমার অ্যাপ্লিকেশন এসে দেখলে বোঝা যাচ্ছে যে তার ফিজিক্সে কোনো আগ্রহ নেই, কিন্তু সে আমেরিকায় অ্যাডমিশন পাওয়ার জন্য ধরো ফিজিক্স অলিম্পিয়াডে রেগুলার পার্টিসিপেট করতেছে। তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে ফিজিক্স অলিম্পিয়াড, ইভেন দো ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস কম্পিটিশন, এটার ভ্যালু কিন্তু নেই, কারণ এটাতে তার নিজস্ব কোনো ইন্টারেস্ট নেই, সে জাস্ট অ্যাডমিশন পাওয়ার জন্য করতেছে। আমি এরকম স্টোরি শুনেছি যে একজন মানুষ তার দাদি অথবা নানি, মানে গ্র্যান্ড মাদারকে টেক কেয়ার করতো। দ্যাট ক্যান বি এ গুড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইফ ইউ ক্যান এক্সপ্লেইন যে কোন সিচুয়েশনে পড়ে তুমি কাজটা করেছো, কেন করেছো, এটা কেন তোমার
পার্সোনালিটির একটা অংশ, তোমার আইডেন্টিটির একটা অংশ, এবং এটাই মানে এখন ডিপেন্ড করে হচ্ছে যে সে কি মানে যে শিক্ষার্থী প্রশ্ন করেছে সে কিসে ইন্টারেস্টেড। তার যদি ডিবেট করতে ভালো লাগে এবং সে ভালো ডিবেট করতে চায়, বা তার আর্গুমেন্ট সাজাতে ভালো লাগে, তাহলে ডিবেট ক্যান বি এ গুড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। তার যদি ফিজিক্স ম্যাথ বা এটাই সাবজেক্টে ইন্টারেস্ট থাকে, তাহলে সে অলিম্পিয়াড ক্যান বি এ গুড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। কারো হয়তো প্রজেক্ট বানাতে ভালো লাগে, যেটা অলিম্পিয়াডের থেকে অনেকাংশে ডিফারেন্ট, তাদের জন্য আই থিঙ্ক সায়েন্স ফেয়ার বা এই টাইপের কম্পিটিশন আছে। আমি ডিবেটের কথা বলেছি। অনেকে হচ্ছে অনেক অর্গানাইজেশন ফর্ম করে। এখন অর্গানাইজেশন কিরকম হতে পারে? অর্গানাইজেশন ডাজন্ট নিড টু বি সামথিং বিগ, যদিও যত বড় বা তোমার যত ইম্প্যাক্ট বেশি দ্যাটস বেটার, বাট অর্গানাইজেশন শুড বি অ্যাবাউট সামথিং দ্যাট ইউ কেয়ার অ্যাবাউট। মানে তুমি জাস্ট অ্যাপ্লিকেশন করার জন্য যদি একটা অর্গানাইজেশন খুলো, যারা অ্যাডমিশন অফিসার তারা তোমার অ্যাপ্লিকেশন পড়লে আসলে মানে দে আর ট্রেইন টু ডু দিস, দে হ্যাভ বিন ডুইং দিস ফর এ লং টাইম, তারা অনেকদিন ধরে এই কাজ করতেছে। সো তারা আসলে তোমার অ্যাপ্লিকেশন এসে পড়লে বা অ্যাপ্লিকেশন পড়লে বুঝবে যে তুমি একটা অর্গানাইজেশন খুলছো, সেটা কেন খুলছো। তুমি ক্লাস 11-এ পড়ো, সো তুমি ক্লাস 11-এ এসে হুটহাট একটা অর্গানাইজেশন খুলতেছো উইদাউট এনি পার্সোনাল মোটিভ, ইট লুকস ব্যাড। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমার এলাকায় কোনো সমস্যা থাকতে পারে, যেমন ধরো যে আমি যেটা বলতেছিলাম যে এটা যদিও আমার অ্যাডমিশনের পরে, আমি এই কাজটা করেছি আই থিঙ্ক রাজশাহী থেকে চলে আসার আগে, বাট রাজশাহীতে আমার পড়াশোনার একটা বড় চ্যালেঞ্জ ছিল, যেটা বললাম যে অলিম্পিয়াডের বই পাওয়াটা কঠিন ছিল। আই থিঙ্ক আমি এটা একটু আগে বলছিলাম যে অলিম্পিয়াডের বই পাওয়ার রাজশাহীতে একটু কঠিন, যেটা নীলক্ষেতে পাওয়া যায়। সো আমি আসার আগে যেটা করেছিলাম, আমি ওখানে সিনিয়র কিছু বড় ভাইয়ের সাথে কথা বলেছিলাম এবং জুনিয়রদের সাথে কথা বলেছিলাম, এবং বলে ওখানে আমাদের ম্যাথ পড়াতেন একটা ভাইয়া, উজ্জ্বল ভাই নাম, উনার বাড়িতে আমরা একটা লাইব্রেরি করেছিলাম, একটা এরকম একটা আলমারি নিয়ে নেওয়া হয়েছিল। সেইখানে আমি আমার অলিম্পিয়াডের সবগুলো বই, আই থিঙ্ক ইন টোটাল অলিম্পিয়াড, এসএটি প্রিপারেশন এটসেট্রার জন্য আমি যে বইগুলো ব্যবহার করেছি, ইন টোটাল 53টা বই অর সামথিং লাইক দ্যাট, এক্সাক্ট সংখ্যা মনে নেই, আমি ওখানে দিয়ে এসেছিলাম। যে এবং এরকম একটা সিস্টেম ছিল যে জুনিয়রদের মধ্যে একজন ওই লাইব্রেরিটার দায়িত্বে থাকবে, এবং সে হচ্ছে কেউ হয়তো অলিম্পিয়াডের প্রিপারেশন নিচ্ছে, সে হয়তো 1 সপ্তাহ বা 1 মাসের জন্য একটা বই ধার নিবে, সে ওটা ধার নিয়ে যাবে, 1 মাস পরে ফেরত দিবে। আবার কেউ হয়তো এসএটি প্রিপারেশন নিতে চাচ্ছে বা জিআরই প্রিপারেশন বা টোফেল এর প্রিপারেশন, সে ওখান থেকে বই ধার নিয়ে পড়ে আসতে পারে। মানে আমি আমার অনেকগুলো বই ওখানে দিয়ে এসেছিলাম। সো এখানে দেখো মানে এই অর্গানাইজেশনটা আমি খুলেছি অ্যাডমিশনের পরে, সো এটা আসলে আমার অ্যাডমিশন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে গণ্য হয়নি, বাট এটা একটা গুড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিকজ ইট ট্রাইস টু সলভ এ প্রবলেম যেটা আমার এলাকার মানুষ ফেস করতেছে, আমি ফেস করছি, এবং এটা আমার আইডেন্টিটির সাথে রিলেটেড, অ্যান্ড আই ট্রাই টু সলভ ইট। এখন তোমার এলাকায় এরকম সিমিলার প্রবলেম থাকতে পারে যেটা তুমি হয়তো সলভ করতে চাও, এবং সেটা সলভ করার জন্য তুমি যদি গুড ইনিশিয়েটিভ নাও, একটা অর্গানাইজেশন দাঁড় করাও ভেবে চিনতে, তাহলে আসলে দ্যাট ক্যান বি এ গুড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। মানে এটা জাস্ট কম্পিটিশন হতে হবে এরকম কোনো কথা নাই, ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আমার একটা ফ্রেন্ড ছিল স্ট্যানফোর্ডে, ওর নাম লাবিব। তো সে হচ্ছে আই থিঙ্ক চিলড্রেন উইথ স্পেশাল নিড তাদের নিয়ে কাজ করে, এবং ও এই বিষয়ে খুব ডেডিকেটেড আর কি। ও আমি যতবার স্ট্যানফোর্ডে দেখেছি, ও স্ট্যানফোর্ড থেকে ছুটি পেলে যে কোনো সময় বাংলাদেশে এসে ওর অর্গানাইজেশন নিয়ে কাজ করতো, এবং ওর অর্গানাইজেশন বেশ বড় এবং প্রমিনেন্ট। মানে ওরা বাংলাদেশে অনেক কাজ করে, গভর্নমেন্টের সাথে ওরা অনেক কোলাবোরেট করার চেষ্টা করে। হি ইজ রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ইট, অ্যান্ড হি হ্যাজ ওয়ার্কড রিয়েলি হার্ড অন ইট। সো সে আসলে যে কোনো কম্পিটিশন করেছে বা এরকম মানে তার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক যারা কম্পিটিশন করে ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, তাদের কাজের থেকে ওর কাজটা অনেক বেশি ইমপ্রেসিভ। কারণ এত বড় একটা অর্গানাইজেশন বানানো এবং সেটা হচ্ছে মানে লজিস্টিক্সের কাজকর্ম হ্যান্ডেল করা এবং দীর্ঘ সময় সেটা কন্টিনিউ করা, ইট রিকোয়ার্স এ লট অফ ডেডিকেশন। সো আলটিমেটলি শেষ কথা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর ডিজাইন টু শো ইয়োর ডেডিকেশন, যে তুমি একটা কোনো জিনিসে লেগে থাকতে পারো। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে ধরো যে ফিজিক্স অলিম্পিয়াড কেন একটা ইন্টারেস্টিং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কারণ ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে একটা মেডেল পাইতে গেলে একটা স্টুডেন্টকে অ্যাটলিস্ট 10,000 ঘন্টা, মানে ইন টোটাল তার 3-4 বছর ধরে কন্টিনিউয়াসলি রিগোরাসলি পড়াশোনা করতে হবে, তারপরে সে একটা মেডেল পাবে। তো সিমিলার ওয়েতে হচ্ছে একটা অর্গানাইজেশন দাঁড় করাতে গেলে একটা স্টুডেন্টকে অনেক দিন কাজ করতে হবে।
সো তোমাকে জাস্ট দেখাতে হবে যে তুমি একটা জিনিসে ডেডিকেটেড, এটা তোমার জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তুমি এটার জন্য দীর্ঘ সময় ধরে ডেডিকেটেড ওয়েতে কাজ করছো। সো ইট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান বি এনিথিং, এটা ডিপেন্ড করতেছে যে তোমার প্যাশন কি তার উপর। ভাইয়া অনেক সময় থাকে না যে আমাদের কাছে সুযোগ থাকে না, যারা মফস্বলে থাকে দেখা যায় যে আমরা ওই সুযোগগুলাই পাই নাই কখনো। তো এখন আমরা কি এভারেজ প্রোফাইলের ইসিএ নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বা ওইটা ভালো ভালো ইউনিভার্সিটি আইভি লিগ গুলোতে ওইটা একসেপ্ট করবে? অ্যাপ্লাই করতে সমস্যা নেই, অ্যাকসেপ্টেন্সটা আসলে আসলে ডিপেন্ড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমেরিকায় আইভি লিগ ইউনিভার্সিটি শেষ কথা না। তোমরা যদি আমাদের সময়ে আমাদেরকে সিনিয়র ভাইরা যে উপদেশ দিতেন সেটা হচ্ছে যে 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে, যার মধ্যে 3টা বা 4টা খুবই সিলেক্টিভ ইন দ্য সেন্স যে তাদের অ্যাকসেপ্টেন্স রেট 10%-এর নিচে, 3টা বা 4টা ইউনিভার্সিটি যাদের অ্যাকসেপ্টেন্স রেট 4 থেকে 10-এর মধ্যে, মানে 10 থেকে 20-এর মধ্যে, আর 2টো বা 3টা ইউনিভার্সিটি যাদের অ্যাকসেপ্টেন্স রেট 20-এর উপর। এভাবে ব্যালেন্স করে অ্যাপ্লাই করতে হয়, বিকজ তুমি যদি 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো এবং 8টাই আইভি লিগ, দেয়ার ইজ এ বিগ চান্স যে তুমি কোথাও চান্স পাবো না। সো প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে একটা আইভি লিগ ক্রেজ আছে, যে আইভি লিগ এমআইটি ক্রেজ আছে, যে এমআইটিতে পড়তে যেতে হবে। স্পেশালি অ্যাডমিশন রিলেটেড গ্রুপগুলোতে গেলেই দেখা যায় যে আমি এমআইটি, স্ট্যানফোর্ড, হার্ভার্ডে পড়তে চাই, আমি কি করব? সো প্রথম কথা হচ্ছে এটা ছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় আছে এবং সেগুলো অনেক ভালো বিশ্ববিদ্যালয়, এবং ওগুলোর অনেক বিশ্ববিদ্যালয়ে তুমি আসলে বাংলাদেশের মোস্ট ইউনিভার্সিটির থেকে বেটার অপরচুনিটি পাবা ইন টার্মস অফ স্কেডিউলে, নেটওয়ার্কিং অপরচুনিটি স্পেসিফিক্যালি অনেক বেশি পাবা। তো সেই জন্য মানে উপদেশ হচ্ছে যে শুধু টপ ইউনিভার্সিটি টার্গেট না করতে, এটা হচ্ছে প্রথম মিস্টেক। দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, এবং মানে মোরলেস এভারেজ ইসিএম নিয়ে আই থিংক মিড টায়ার ইউনিভার্সিটিতে এখন অনেকেই যেয়ে থাকে উইথ ভালো ফাইন্যান্সিয়াল এইড। আমি বলতে চাচ্ছি যে ওভারঅল প্রোফাইলটাও তো কাউন্ট করা হয়, মানে দেখাতে হয় পুরো প্রোফাইলটা। তো এভারেজ ইসিএ নিয়ে অ্যাপ্লাই করা উচিত হবে নাকি? অনেকের থাকে না যে কোনো সমস্যা নেই। আই থিংক ইন জেনারেল ফর মোস্ট ইউনিভার্সিটিজ ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ফর ফ্রি। তোমার একটা কমন অ্যাপ্লিকেশন ওয়েভার, ফি ওয়েভার ইউজ করতে হয়। সো এটা ইমেল করলে জেনারেলি পাওয়া যায়। দেয়ার আর আদার রিসোর্সেস টু গেট মোর ইনফরমেশন অন দিস। কিন্তু মেইন প্রশ্ন হচ্ছে যে শুধু টপ ইউনিভার্সিটিতে না করতে, এটা একটা বড় মিস্টেক। জি ভাইয়া। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আসলে বলতে পারবো না যে মানে নো ওয়ান ক্যান টেল আদার দ্যান অ্যান অ্যাকচুয়াল অ্যাডমিশন অফিসার যে কোন প্রোফাইলে অ্যাডমিশন পাবে, কোন প্রোফাইল পাবে না। এবং তুমি যেটাকে এভারেজ প্রোফাইল ভাবতেছো সেটা ক্যান বি এ ভেরি গুড প্রোফাইল বিকজ অফ সাম আদার থিং। তুমি এক্স্যাক্টলি যেটা বলতেছিলা যে একজনের অ্যাডমিশন প্রোফাইল তো ইজ ট্রিটেড অ্যাজ এ হোল। সো ইট ডিপেন্ডস অন যে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে কতখানি অ্যাচিভ করছে। ধরো যে একটা ছেলে যে হচ্ছে একটা আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, সে ছোট গ্রাম থেকে এসে ন্যাশনালে প্রাইজ পাইছে বা ডিভিশনালে প্রাইজ পাইছে, তার স্ট্রাগলের গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং দেন, আমি জাস্ট মেটাফরিক্যালি বলতেছি, তার স্ট্রাগলের গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং দেন কেউ একজন ঢাকায় মানে মোরলেস ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ ফ্যামিলিতে জন্ম নিয়ে ইন্টারন্যাশনাল মেডেল পাইছে। যেটা পুরাটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে পুরো স্টোরিটা কি। সেই জন্য আমি বলবো যে অবশ্যই তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি ওই একটা ভালো আইভি লিগ ইউনিভার্সিটিতে পড়তে চাও, অবশ্যই অ্যাপ্লাই করো, বাট এট দ্য সেম টাইম ম্যানেজ ইউর এক্সপেকটেশনস। মানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এমন ভাবে যাতে ব্যালেন্স রাখতেছো আর কি। ভাই আরেকটা ব্যাপার থাকে কি, অলিম্পিয়াড ছাড়া হবেই না, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ছাড়া কোনো ভালো ইউনিভার্সিটিতে, একদম সিলেক্টিভ ইউনিভার্সিটিতে চান্সই পাওয়া যাবে না, এক্সেপ্টেন্স আসবেই না। তো এইগুলা কি আসলে, এটা কি ঠিক? কথাটা কি ঠিক? এটা আসলে মোরলেস একটা মিথ্যা কথা। কোন সেন্সে আমি যেটা বলতেছিলাম যে আই থিংক স্ট্যানফোর্ডে আমি অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছি, বাট আমার পরে যারা গিয়েছে আমি যতদূর জানি তারা সবাই না, অ্যাটলিস্ট মেজরিটি আসলে কখনো অলিম্পিয়াডে পার্টিসিপেট করেনি। এবং স্ট্যানফোর্ডে এখন টোটাল আন্ডারগ্রেড পপুলেশন
10-12 সামথিং লাইক দ্যাট কাছাকাছি। সো ধরে নিতে পারো যে 12 জনের মধ্যে একজন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছে এবং 8 থেকে 10 জনের হচ্ছে অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড। তো মানে এই স্ট্যাটিস্টিকটাই টেলস ইউ দ্য স্টোরি যে না আসলে অলিম্পিয়াড লাগবে, এটা আসলে একটা মিথ। আই থিঙ্ক গত ভাইয়া বছর একজন আপনি রোবোটিক্স অলিম্পিয়াড, বাট এটা ছাড়া আমি যাদেরকে চিনি অধিকাংশই আমি যতদূর জানি অলিম্পিয়াডে পার্টিসিপেট করেনি। সো ওকে। আর ভাইয়া গ্যাপ ইয়ার নিয়ে যদি আমাদের একটু বলতেন। গ্যাপ ইয়ার, আচ্ছা, গ্যাপ ইয়ারের ব্যাপারটা হচ্ছে যে তোমরা এখানে কমেন্টে কিছু কোশ্চেন আছে, এগুলো পরে জিজ্ঞেস করতে পারো, মানে ডিপেন্ডস অন কতখানি টাইম বাকি থাকে। তো গ্যাপ ইয়ারের বিষয়টা হচ্ছে যে আচ্ছা গ্যাপ ইয়ারের ডেফিনেশন কি? আমেরিকায় টিপিক্যালি মানুষ এইচএসসি মানে ওদের ঠিক এক্স্যাক্টলি এইচএসসি নাই, বাট ক্লাস 12 থেকে ক্লাস 12 কমপ্লিট করার আগে মানে ক্লাস 11 শেষ করে মানুষজন হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। সো বাংলাদেশের রেসপেক্টে সেটা হবে যে তুমি যে বছর তুমি এইচএসসি পরীক্ষা দিবা তার আগের বছরের ডিসেম্বরে। সো এইচএসসি টিপিক্যালি আই থিঙ্ক এপ্রিল মাসে হয় আই গেস, তার আগের বছরের ডিসেম্বরে তুমি হচ্ছে অ্যাপ্লাই করবে। সো কেউ যদি এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করে সেটা কিন্তু একটা গ্যাপ ইয়ার, দ্যাটস ওয়ান গ্যাপ ইয়ার। এরপরে তোমার এইচএসসির পরে যত বছর যাবে তোমার গ্যাপ ইয়ার তত বাড়তে থাকবে আর কি। তো এখানে আসলে কোশ্চেন হচ্ছে যে গ্যাপ ইয়ার ভালো না খারাপ? গ্যাপ ইয়ার আসলে ইট ডিপেন্ডস, মানে আমি স্ট্যানফোর্ডে এরকম ছাত্র চিনি, আমার গত বছর একটা নিউজ এসেছিল যে একটা মেয়ে আই থিঙ্ক 10 বছর পরে এসে পড়াশোনা শুরু করেছে। আমেরিকা টিপিক্যালি এই ব্যাপারে খুবই লিবারাল, অ্যাটলিস্ট দ্য টপ ইউনিভার্সিটিজ। মানে অনেকে আছে যারা হাই স্কুল মানে ক্লাস 12 শেষ করে 10 বছর পড়াশোনা করেনি, অনেকে আছে ক্লাস 4 বছর পড়াশোনা করেনি, 3 বছর পড়াশোনা করেনি। সো এটা আসলে ম্যাটার করে না যে তুমি ক্লাস 12 শেষ করে 4 বা 5 বছর পড়াশোনা করনি বা 2 বা 3 বছর পড়াশোনা করনি, অ্যাপ্লাই করেছো, এটা আসলে ম্যাটার করে না। এখন যেটা ম্যাটার করে আমি সেটা বলবো, আই ট্রাই টু বি অনেস্ট উইথ দিস থিংস। তোমার মোটিভেশনাল স্পিকার অনেকে হচ্ছে বলে যে তুমি পারবাই, বা আই ডোন্ট নো, মানে আই থিঙ্ক কিছু ডিমোটিভেশন টকের দরকার আছে। মানে আই থিঙ্ক আমাদের কিছু সিনিয়র ভাই একবার একটা টক দিয়েছিলেন, সেটার নাম ছিল যে নেসেসিটি অফ বিং ডিমোটিভেটেড কোন সেন্সে? সেটা হচ্ছে যে 2 বছর গ্যাপ গেছে এরপরে অ্যাডমিশন পাওয়া যায় সেটা সত্যি, বাট সেটা যেন পরিশ্রম করতে হবে। মানে যে মূল যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে 2 বছর তোমার গ্যাপ ছিল সেই 2 বছর কেন গ্যাপ ছিল এবং সেই 2 বছরে তুমি উল্লেখযোগ্য কি করেছো। এখন এই 2 বছরের গ্যাপে ধরো একজন স্টুডেন্ট উল্লেখযোগ্য তেমন কিছুই করেনি, সে জাস্ট বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করতেছিল, তারপরে তার মনে হয়েছে সে আমেরিকায় অ্যাপ্লাই করবে, তারপর সে আমেরিকায় অ্যাপ্লাই করছে, তাহলে আসলে অ্যাডমিশন পাওয়ার প্রবাবিলিটি অনেক কম। কারণ মানে তোমার মেজারমেন্ট হচ্ছে যে তুমি সময়কে কিভাবে ইউটিলাইজ করছো। সো এই 2 বছর তুমি কি কোনো অর্গানাইজেশন খুলছো, এই 2 বছর কি তুমি কোনো ইন্টারেস্টিং, আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেগুলো বলতেছি আমি বলতেছি টপ ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে। একটু লেস সিলেক্টিভ ইউনিভার্সিটিতে আই গেস ক্রাইটেরিয়াস চেঞ্জ টু সাম এক্সটেন্ট, বাট মূল কোয়েশ্চেনটা সেম, যে তুমি আসলে যে 2 বছর গ্যাপ নিয়েছো তুমি কি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করছো, তুমি কি কোনো অর্গানাইজেশন খুলছো, অর ওগুলাও থাকাতে হবে না। ধরো যে অনেকের ফ্যামিলি স্ট্রাগল থাকে, মানে ডিড ইউ ফাইন্ড সাম ওয়ে টু ওয়ার্ক এন্ড হেল্প ইউর ফ্যামিলি টু মেক শিওর যে তোমার ফ্যামিলি ইজ ডুইং বেটার ফাইন্যান্সিয়ালি, or did you work to make sure you can pay your application fees yourself? মানে তুমি 2 বছর যে গ্যাপ নিয়েছো সেটার এক্সাক্ট কারণটা কি? তুমি যদি এটার যদি তোমার কাছে একটা কম্পেলিং স্টোরি থাকে এবং স্পেশালি এটাই লিখতে হয়, মানে তুমি যদি কমন অ্যাপ্লিকেশনে লিখো যে এইভাবে গ্যাপ ইয়ার, তাহলে তোমাকে একটা এক্সট্রা এসে লিখতে হবে অন যে তুমি গ্যাপ ইয়ারে কি করেছো। সো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে তোমার গ্যাপ ইয়ারের স্টোরিটা কম্পেলিং নাকি। কম্পেলিং স্টোরি হলে আই ডোন্ট সি এনি প্রবলেম যে গ্যাপ ইয়ার থাকলে একটা স্টুডেন্ট কেন চান্স পাবে না, বাট অলসো অন দ্য সেম টাইম আই থিঙ্ক রিয়েলিটি চেকের দরকার আছে। যে আই থিঙ্ক অনেক স্টুডেন্ট আমি যাদের সাথে কথা বলেছি তাদের ব্যাপারটা অনেকটা এরকম যে তারা 2 বছর বাংলাদেশে কোথাও পড়াশোনা করে তারপরে তাদের মনে হয়েছে তারা অ্যাপ্লাই করবে। ইন দ্যাট কেস that might not be a great idea just because it's very competitive, it's a very competitive
thing to get into a top university, I guess, especially as an international student from Bangladesh. And সেখানে তোমার যদি 2 বছর গ্যাপের কোনো কম্পেলিং স্টোরি না থাকে তাহলে আসলে ইট মাইট বি ট্রিকি। সো মানে আই থিঙ্ক আমি জাস্ট অনেস্ট কথা বলতেছি আর কি। আমি আই ট্রাই টু নট গিভ মোটিভেটিং টকস ইন এ ওয়ে দ্যাট মাইট ইনফ্লুয়েন্স সাম পিপলস এক্সপেকটেশন। মানে রিয়েলিটি চেক যেতে হবে। ভাইয়া আপনি কি এইচএসসি দেওয়ার আগে অ্যাপ্লাই করেছিলেন? মানে আপনার গ্যাপ ইয়ার কত ছিল এটা কি বলা যাবে? আমি এইচএসসি দেওয়ার আগেই অ্যাপ্লাই করেছি, তো আমার আসলে গ্যাপ ইয়ার ছিল না। বাট আমি বিভিন্ন দেশ থেকে আমার আই থিঙ্ক একটা ইয়েমেনি ফ্রেন্ড ছিল যার 4 বছর গ্যাপ ইয়ার ছিল। আমার এরকম আরো অনেক ফ্রেন্ডকে আমি চিনি যাদের 2 বছর 3 বছর 5 বছর গ্যাপ ইয়ার ছিল, ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, মেনি ডিফারেন্ট কান্ট্রিজ। মানে মূল বিষয়টা হচ্ছে যে গ্যাপ ইয়ার ডাজন্ট রিয়েলি ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ যে তুমি যে সময়টা গ্যাপ ছিল ওই সময়টা তুমি কিভাবে ব্যবহার করছো, মানে এক্স্যাক্টলি তোমার গ্যাপ ইয়ারটা কেন ছিল এটাই। ভাইয়া আমরা আরেকটি প্রশ্ন নিই কমেন্ট থেকে। মাইমুনুদ্দিন মিসকাট বলেছেন, আসসালামু আলাইকুম, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখন আমার ইচ্ছে আমি ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপে যাব, এমনটা প্ল্যানিং। এক্ষেত্রে জটিলতা বা সুবিধাটা কেমন, আর এক্ষেত্রে কোন বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে, আর প্রসেসিংটা আদৌ সহজ কিনা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি আসলে খুব ভালোভাবে জানবো না, বিকজ প্রশ্নকর্তা, আমি প্রথমেই দুঃখিত, আমি আসলে খুব ভালোভাবে জানি না, বিকজ প্রশ্নকর্তা প্রশ্ন করতেছে ইউরোপের ব্যাপারে। ইউরোপ নিয়ে আমার খুব বেশি আসলে নলেজ নেই। আমেরিকায় ক্রেডিট ট্রান্সফার করে যাওয়া, যেটাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন বলে, সেটা অ্যাটলিস্ট ফর দ্য টপ ইউনিভার্সিটিজ দ্যাট আই নো ইজ ভেরি ডিফিকাল্ট। ক্রেডিট ট্রান্সফার করে এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটিতে তখনই নেয় যখন দেয়ার ইজ এ কম্পেলিং স্টোরি ফর দ্য ট্রান্সফার। মানে তুমি ট্রান্সফার করে আমেরিকায় যে কোনো একটা ইউনিভার্সিটিতে, অ্যাটলিস্ট ধরো তুমি স্ট্যানফোর্ডে ট্রান্সফার অ্যাপ্লিকেশন করছো, তাহলে দ্য ফার্স্ট থিং দে উইল আস্ক যে তুমি কেন আসতে চাইতেছো, মানে হোয়াটস রং উইথ ইউর কারেন্ট ইউনিভার্সিটি। এখন তোমার অ্যান্সার যদি এরকম হয় যে আমার কারেন্ট ইউনিভার্সিটি আসলে তো ভালো না, র্যাঙ্কিং খারাপ, অর অপরচুনিটি নাই, ওর হোয়াট এভার, অ্যান্ড স্ট্যানফোর্ড একটা ভালো ইউনিভার্সিটি, এই জন্য আমি স্ট্যানফোর্ডে আসতে চাইতেছি, দ্যাটস নট অ্যান অ্যান্সার দে একসেপ্ট, বিকজ দে নো দ্যাট, মানে তাহলে তো তারা সারা দুনিয়ার সব স্টুডেন্টই ট্রান্সফার অ্যাপ্লিকেশন করবে, মানে এনি ইউনিভার্সিটি দ্যাট ইজ প্রবাবলি নট, does not have as much resources as Stanford, and they have to accept all of them. মানে that's not a compelling story. So আমি as একটা স্ট্যাটিস্টিক্স দিব, আই থিঙ্ক আমার ইয়ারে স্ট্যানফোর্ডে আন্ডার গ্রাজুয়েটে অ্যাকসেপ্টেড স্টুডেন্ট ছিল আই গেস 2000 স্টুডেন্ট, তার মধ্যে 1700 জন অফার অ্যাকসেপ্ট করছে, আর ট্রান্সফার অ্যাপ্লিকেশনে স্টুডেন্ট ছিল 20 জন কি 25 জন। সো ইউ ক্যান ইমাজিন যে 1700 জন স্টুডেন্ট যদি রেগুলারলি চান্স পায়, রেগুলারলি অ্যাডমিশন পায়, তাহলে ট্রান্সফার অ্যাপ্লিকেন্ট পাবে 15 থেকে 20 জন। সো সেই মানে আমেরিকায় ট্রান্সফার করাটা আসলে খুবই ডিফিকাল্ট। বাট তাদের জন্য তাদের মূল প্রশ্ন হচ্ছে যে তোমার ইউনিভার্সিটির সমস্যা কি, মানে তোমার এখানে আসার কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে নাকি যে তুমি কেন স্ট্যানফোর্ডে আসতে চাও। এই আমি জানি প্রশ্নকর্তার প্রশ্নটা করেনি, সো আমি আসলে আমার নলেজটা বললাম। ইউরোপে এক্স্যাক্টলি কিভাবে ক্রেডিট ট্রান্সফার করে এটা আমার জ্ঞানের বাইরে, সো আমি এটার আসলে সদুত্তর দিতে পারবো। আচ্ছা, আরেকটি কমেন্ট, ভাইয়া ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গেলে ভিসাকে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করা যাবে? ভার্সিটির অফার লেটার থাকবে? হ্যাঁ, যে কোনো সময় যাবে, বাট আমেরিকার ভিসার আই থিঙ্ক প্রথম নিয়ম হচ্ছে ইটস কাইন্ড অফ ডিফারেন্ট ফ্রম অ্যাজ ফার অ্যাজ আই নো কানাডিয়ান ভিসা। আমেরিকার ভিসা হচ্ছে আমেরিকার মাটিতে ভিসা পাওয়া যায় না। সো একজন ভিসা রিনিউ করতে গেলে বা নতুন ভিসা স্ট্যাম্প লাগাতে গেলে তাকে আমেরিকার বাইরে যেতে হয়, টিপিক্যালি তাকে নিজের দেশে ব্যাক করতে হয়। সো একজন স্টুডেন্ট যদি ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় যায়, আই গেস স্টুডেন্ট যাচ্ছে না, একটা মানে একজন পার্সন সে ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে ফিরে এসে আবার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেই পারে। সো সেখানে কোনো মানে বাধ্যবাধকতা নেই। বাট সেই ভিসাটা আমি যতদূর জানি আমেরিকায় বসে কনভার্ট করা যাবে না, তোমাকে আমেরিকা থেকে দেশে এসে কনভার্ট করে আবার ব্যাক করতে হবে।
ভাই আপনার প্রোফাইলটা কি শেয়ার করা যাবে, ইসিএ প্রোফাইলটা? আমার ইসিএ মোস্টলি ফিজিক্স অলিম্পিয়াড, দ্যাট ওয়াজ দ্য মেইন থিং। অন্য যে জিনিসগুলো আমি করেছি সেগুলো আসলে ফিজিক্স অলিম্পিয়াড রিলেটেড। মানে আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আমার মোরলেস ওভারঅল ইসি এর স্টোরিটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড। সো আমি ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেন্ট ছিলাম, আমি ফিজিক্স অলিম্পিয়াডের ট্রেইনার ছিলাম। আমি প্রথমবার ন্যাশনাল ক্যাম্প থেকে ফিরে এসেই হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের ন্যাশনাল ক্যাম্প থেকে ফিরে এসেই রাজশাহীতে ট্রেনিং ক্যাম্প নেওয়া শুরু করছিলাম। সো সেটা আমি মোরলেস ধরো যে দ্যাট ওয়াজ কাইন্ড অফ এন ইনফর্মাল থিং। হোয়াট আই ইউজ টু ডু ইজ আমার জুনিয়ররা যারা অলিম্পিয়াডে পার্টিসিপেট করবে বা আমার সামটাইমস আমার ক্লাসমেট বা ইভেন সিনিয়ররা, তাদের জন্য ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতাম রাজশাহীতে, এবং সেখানে হচ্ছে সেখানে আমি ক্লাস নিতাম আর কি। সো উই ইউজ টু ডু আই গেস মানে প্রবলেম সলভিং, ডিফারেন্ট টপিক শেখানো এটসেট্রা। আমি ওই সময় হচ্ছে ক্যালকুলাস করাতাম, ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, থার্মোডাইনামিক্স, যাই হোক ফিজিক্স পড়ছি। এরপরে হচ্ছে আমি এবং আমার বন্ধুরা মিলে আমাদের কলেজ থেকে একটা সায়েন্স ফেয়ার অর্গানাইজ করছিলাম, যেটা এখনো হয়। ইটস ভেরি ইন্টারেস্টিং। আই থিঙ্ক গত বছর হচ্ছে ওটার 6th কম্পিটিশন হয়েছে, 6th রাজশাহী কলেজ সায়েন্স ফেয়ার অর সামথিং লাইক দ্যাট। তো সেখানে হচ্ছে আমরা সব রকম অলিম্পিয়াড কম্পিটিশন অর্গানাইজ করতাম, লাইক ম্যাথ, ফিজিক্স এটসেট্রা। তো সেখানে আমি প্রথমবার যেবার হয়েছিল ওইবার আমি একাডেমিক হেডের দায়িত্বে ছিলাম। সো আমি হচ্ছে প্রশ্ন করা, খাতা দেখা এবং রেজাল্ট প্রিপেয়ার করা, এটার দায়িত্বে ছিলাম। তো প্রথমবার ফিজিক্সের কোশ্চেন আমি করেছিলাম। পরে আমি আমেরিকায় আসার পরেও একাধিকবার কোশ্চেন করে দিয়েছিলাম। এটা হচ্ছে রাজশাহীতে আমি কি করেছি টিপিক্যালি। ঢাকাতেও আমি হচ্ছে ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড ক্যাম্পে ক্লাস নিয়েছি কয়েকবার, খাতা দেখেছি কয়েকবার। মূলত হচ্ছে এগুলোই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল। এর বাইরে আই গেস ছোটখাটো কিছু ছিল, যেমন ধরো যে রচনা লেখা প্রতিযোগিতা অর এটসেট্রা, যেগুলো আসলে খুব বড় কিছু না আর কি। ভাই আপনি আপনার কমন অ্যাপে কয়টা ইসি এর কথা মেনশন করেছিলেন? এটা আসলে মনে নেই, আই গেস 6টা 7টা 8টা সামথিং লাইক দ্যাট। মানে আমি অ্যাপ্লাই করেছি 2016 সালে, সো লাইক 7 বছর হয়ে যাচ্ছে আর কি। সো ওটা আসলে এখন আর এক্সাক্ট সংখ্যা মনে নেই। বাট যেটা বললাম, মানে তুমি আই থিঙ্ক আই ডিড এ ব্যাড জব অ্যাট ইট, ইন দ্য সেন্স যে কনডেন্স করে হয়তো লেখা যেত। সো ধরো যে আমার 1 নাম্বারটা হবে হয়তো পার্টিসিপেন্ট, 2 নাম্বারটা হবে ট্রেইনার, 3 নাম্বারটা হবে রাজশাহীতে এটা অর্গানাইজ করা, 4 নাম্বারটা হবে আই গেস কিছু একটা করছি। মানে এসেনশিয়ালি এরকম এভাবে হচ্ছে আমি হয়তো একটাকে ভেঙে হয়তো 2-3টা করে লিখেছি, যেটা আমি জানি না এটা আসলে ভালো আইডিয়া কিনা। মানে ইটস প্রবাবলি বেটার টু টক টু সামওয়ান এলস অ্যাবাউট দ্যাট। বাট এরকম হবে তো 7টা 8টা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আমরা যখন অ্যাপ্লাই করার কথা চিন্তা করি অথবা ইউনিভার্সিটি সিলেক্ট করি, তখন আমাদের কোন জিনিসগুলোর দিকে আমরা দেখে ওই ইউনিভার্সিটিটা সিলেক্ট করব? মানে ইউনিভার্সিটি প্রথম সিলেকশনের যেটা তুমি ব্যাপারে কোন দিকগুলোতে আমরা দেখব? সব থেকে ইম্পর্টেন্ট স্পেশালি ফর, আমি আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি, বাংলাদেশের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড। বাট আচ্ছা, লেটস বি ফ্র্যাঙ্ক, মানে ধরো যে আমেরিকার ইউনিভার্সিটির পড়াশোনার খরচ অনেক। ধরো যে স্ট্যানফোর্ডে কেউ যদি ফাইন্যান্সিয়াল এইড না পায় তাহলে তার টোটাল, আচ্ছা আমেরিকায় ফাইন্যান্সিয়াল এইড কিভাবে কাজ করে এটা নিয়ে কি কথা বলতে চাও? পরে আই গেস দ্যাট ক্যান বি এ সেপারেট কোয়েশ্চেন। বাট ধরো যে আমেরিকায় ফাইন্যান্সিয়াল এইড না পেলে পড়াশোনা করার খরচ দেওয়া সামর্থ্য বাংলাদেশের মেজরিটি মানুষের থাকবে না আর কি, বিকজ ইটস সো এক্সপেন্সিভ। সো সেই কেসে হচ্ছে প্রথম যে জিনিসটা তোমাকে দেখতে হবে, ডিপেন্ডিং অন অ্যাগেইন অন ইউর ব্যাকগ্রাউন্ড, যে কোন ইউনিভার্সিটি গুলা ফাইন্যান্সিয়াল এইড দেয়। এটার আই থিঙ্ক বিভিন্ন জায়গায়, মানে বাংলাদেশ, আমাদের হচ্ছে ফেসবুক একটা গ্রুপ আছে বাংলাদেশ ইজ বিয়ন্ড বর্ডার্স, সেইখানে হচ্ছে টিপিক্যালি ফাইল সেকশনে বা এটসেটাতে প্রিভিয়াস মানুষজন তাদের ইস্যুস গুলো দিয়ে রেখেছে। সো ইউ ক্যান টিপিক্যালি ফাইন্ড এ লিস্ট, অর অলসো ইউ ক্যান জাস্ট গুগল, মানে তোমার যে ইউনিভার্সিটিটা পছন্দ হচ্ছে
সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই তুমি দেখতে পারবা যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফাইন্যান্সিয়াল এইড দেয় নাকি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, এটা একটা জেনারেল সাজেশন, এই প্রশ্নের উত্তর না। সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার্থীদের অনলাইনে সার্চ করার অভ্যাসটা একটু বাড়াতে হবে, আমার যেটা মনে হয়েছে। মানে অনেক সময় অনেক শিক্ষার্থী যে প্রশ্নগুলো করে সেটা আসলে অনলাইনে একটা সার্চ করলেই পাওয়া যায়, এবং অনলাইনে সার্চ করে তুমি যে অ্যান্সারটা পাবা দ্যাট উইল বি মোর কারেক্ট দেন এনি মেন্টর ক্যান গিভ ইউ। বিকজ ধরো স্ট্যানফোর্ডের ওয়েবসাইটে একটা ইনফরমেশন আছে, এটার থেকে বেটার ইনফরমেশন বা আপ টু ডেট ইনফরমেশনটা আমার কাছেও থাকবে না, ইভেন তো আমি স্ট্যানফোর্ডে পড়েছি। কারণ আমি তো স্ট্যানফোর্ডের সব কাছে যে সবসময় অ্যাডমিশন অফিসে কি হচ্ছে এই খোঁজ খবর রাখি না। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার যে কোনো কোয়েশ্চেন তুমি আসলে যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই তুমি আসলে খুঁজে পাবা যে ওই ইউনিভার্সিটির পলিসি কি। তো এটা বাদ দিয়ে প্রথম কাজ হচ্ছে তোমাকে দেখতে হবে যে তুমি কোন কোন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফাইন্যান্সিয়াল এইড দেয়। যেমন ধরো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমেরিকায় যেগুলো পাবলিক ইউনিভার্সিটি তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফাইন্যান্সিয়াল এইড দেয় না, অ্যাজ ফার অ্যাজ আই নো মেজরিটি ইউনিভার্সিটি দেয় না, বিকজ পাবলিক ইউনিভার্সিটি আর ফান্ডেড বাই আমেরিকান ট্যাক্স পেয়ার্স মানি, অ্যান্ড তারা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফাইন্যান্সিয়াল এইড দিবে না। সো তোমাকে প্রথমে দেখতে হবে ফাইন্যান্সিয়াল এইড কারা দেয়। তো এটা দেখার পরে তারপরে তুমি দেখবা যে আই গেস তোমার সাথে ফিট হয় কোন ইউনিভার্সিটি বেটার, ফিট ইন দ্য সেন্স যে তুমি কি পড়তে চাও এবং সেই টপিকে ইন্টারেস্টিং পড়াশোনা বা ইন্টারেস্টিং কাজ কোথায় হয়। আই গেস এই দুইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপরে থার্ড যেটা, সেটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন প্রোফাইল অনুযায়ী তোমাকে ইউনিভার্সিটি লিস্টটা ব্যালেন্সড করতে হবে, এর আগেও যেটা বলেছি। সো সব টপ লেভেল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাটা বোকামি, সব বটম লেভেল বলাটা ঠিক না, বাট সব লেস সিলেক্টিভ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাটাও বোকামি। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে স্প্রেড আউট করতে হবে। তুমি কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা যেগুলো খুবই সিলেক্টিভ, কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা যেগুলা মোটামুটি সিলেক্টিভ, কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা যেগুলো হয়তো খুব বেশি সিলেক্টিভ না। সো তোমার জন্য অ্যাডমিশন পাওয়াটা ইজিয়ার। এই আর ভাইয়া স্কলারশিপের যে ব্যাপারটা ওইটাতে আমি মেরিট স্কলারশিপের কথা যেটা বলছি, ওইটা এসিটির উপর কি অনেক কিছু ডিপেন্ড করে নাকি একাডেমিক্স এর উপর ডিপেন্ড করে? আই থিঙ্ক এসিটি স্কোরের এখানে আমি আমার গেস বলতেছি, আমি আমার নলেজের কথা বলতেছি, আমি এটা এক্স্যাক্টলি জানি না, বাট আমি যদি এটা এডুকেটেড গেস করি তাহলে আমার ধারণা এসএটি স্কোর হবে। দ্য রিজন ইজ যে বাংলাদেশ থেকে যে অ্যাপ্লাই করতেছে, এখানে তো দুটো বিষয় আছে, একটা হচ্ছে যে আমেরিকান স্টুডেন্টদের পার্সপেক্টিভ আর বাংলাদেশি স্টুডেন্টদের পার্সপেক্টিভ উড বি ডিফারেন্ট। আমেরিকায় একটা স্কুল কেমন সেটা ওই ইউনিভার্সিটিটা জানে। সো ওই স্কুলের একজন শিক্ষার্থী ধরো যে একটা পরীক্ষায় 100-97 পাইছে, ইটস ভেরি ইজি টু মিজার যে ওই স্টুডেন্টটা কত ভালো বা কত খারাপ। আমার কথা কি বোঝা যাচ্ছে? যেখানে বাংলাদেশের স্কুল বা আমাদের এসএসসি বা এইচএসসি তো ইটস হার্ড টু ক্যালিব্রেট। মানে ধরো একটা ছেলে 100-100 পাইছে বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় যে কোনো একটা সাবজেক্টে, হোয়াট ডাজ দ্যাট মিন? ওই কোয়েশ্চেন কতখানি ইজি ছিল বা কতখানি কঠিন ছিল? ওই কোয়েশ্চেনে এটা যদি খুব ইজি হয় তাহলে 100-100 পাওয়া তো আসলে মানে ইটস নাথিং অ্যাডমিরেবল। আবার এটা যদি খুব কঠিন হয় তাহলে 100-100 পাওয়া একটা বিশাল ব্যাপার। এটা আমেরিকায় একজন অ্যাডমিশন অফিসার উইল সিম্পলি নট নো। তার পক্ষে তোমার ধরো যে এটা জাজ করার কোনো ওয়ে নাই। যেটা তারা জাজ করতে পারে সেটা হচ্ছে এসএটি স্কোর, বিকজ এসএটি স্কোর তো একটা সেন্টার মানে একটা স্ট্যান্ডার্ডাইজ স্কোর ফর দ্য হোল ওয়ার্ল্ড। সো এসএটি স্কোর হচ্ছে মেজার করতে পারে। সো আমি অ্যাজিউম করব যে এসএটি স্কোর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, আচ্ছা বাংলাদেশি স্টুডেন্ট বলা ঠিক না, বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য। ইংলিশ মিডিয়ামে যারা পরীক্ষা দেয় ও লেভেল বা এ লেভেল, তারা টিপিক্যালি হচ্ছে কেমব্রিজ কারিকুলামের আন্ডারে পরীক্ষা দেয়। সো তাদের স্কোরস আর প্রবাবলি মোর লাইক মিজারেবল। মানে কেউ ধরো যে ইংলিশ মিডিয়ামে ভালো স্কোর পেলো, এ বা এ স্টার বলে মনে হয়, ইটস গুড, মানে এটা মিজার করা পসিবল যে সে আসলে কতখানি ভালো করেছে বা কতখানি খারাপ করেছে। যেখানে বাংলা মিডিয়ামে একজন এ প্লাস পেলেও আসলে এটা বলার কোনো ওয়ে নাই যে সে কি ভালো করেছে কি খারাপ করেছে। সো আমি বলবো এসএটি স্কোর
বাট এটার অ্যাগেন আমি এটার উত্তর পুরোপুরি জানি না, সো টেক মাই ওয়ার্ড উইথ এ গ্রেইন অফ সল্ট। ভাই আমরা যখন অ্যাপ্লাই করি তখন এক এক রকম ডেডলাইন থাকে। তো যেমন ধরেন স্ট্যানফোর্ডে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন যেটা ওইটা ইডি এর মতো করে ধরা হয় আর কি, যেহেতু স্ট্যানফোর্ডে ইডি নেই। তো এইটা কতটুকু ডিফারেন্স থাকে যে রেগুলার ডিসিশন আর রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন ওইটাতে করলে কতটুকু পার্থক্য হয়? আচ্ছা, আমি স্ট্যানফোর্ডে অ্যাপ্লাই করেছিলাম নাকি সরি আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি স্ট্যানফোর্ডে অ্যাপ্লাই করেছিলাম রেগুলার ডিসিশনে, সো এন্ড আই গট ইন, এন্ড আমি অনেককে চিনি যারা রেগুলার অ্যাপ্লাই করে চান্স পেয়েছে। আবার আমি অনেককেও চিনি বাংলাদেশ থেকে যারা আর্লিতে অ্যাপ্লাই করে চান্স পেয়েছে। সো এইখানে আমার মানে আমি আগে অফিসিয়াল বক্তব্যটা বলি। অফিসিয়াল বক্তব্য হচ্ছে যে খুব বেশি ডিফারেন্স নাই। যদিও তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো তাহলে রেগুলার অ্যাডমিশনের যেটা অ্যাকসেপ্টেন্স রেট তার থেকে আর্লিতে অ্যাকসেপ্টেন্স রেট জেনারেলি 2-3 গুণ বেশি হয়। স্ট্যানফোর্ডের জন্য হয়তো অত বেশি না, বাট ধরো যে একটা ইউনিভার্সিটির রেগুলারে অ্যাকসেপ্টেন্স রেট 4% হইলে আর্লিতে অ্যাকসেপ্টেন্স রেট হয়তো 20%, ফর এক্সাম্পল। এটার পিছনে কিছু হিসাব আছে, বাট টিপিক্যালি দ্যাট ইজ দ্য কেস। বাট অলসো অন দ্য সেম টাইম আর্লিতে যেটা হয়, আর্লিতে কারা অ্যাপ্লাই করে এটা একটু ভেবে দেখতে হবে। আর্লিতে অ্যাপ্লাই করে তারা যাদের হচ্ছে আর্লিতে অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে নভেম্বরের 1 আই গেস, রাইট? তোমরা ভালো বলতে পারবা, সামথিং অ্যারাউন্ড নভেম্বর আই গেস, অক্টোবর নভেম্বর। সো ওই সময় কারা অ্যাপ্লাই করে? যারা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস, যাদের নভেম্বরের 1 তারিখের মধ্যে প্রোফাইলটা রেডি। এটা কি মেক সেন্স করতেছে? তাদের নভেম্বরের 1 তারিখের মধ্যে তাদের মানে তাদের এসএটি পরীক্ষা দেওয়া হয়ে গেছে, সবগুলো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তাদের ইসিএ রেডি, অ্যাপ্লিকেশন রেডি, এসএ লেখা রেডি। তো এরা হচ্ছে আর্লিতে অ্যাপ্লাই করতেছে। তো এদের মধ্যে এরা হচ্ছে জাস্ট মানে আর্লিতে ধরো যারা অ্যাপ্লাই করে তাদের অ্যাপ্লিকেন্ট পুলটা টিপিক্যালি স্ট্রঙ্গার। মানে দ্যাট এটা হচ্ছে আমি ইউনিভার্সিটির অফিসিয়াল বক্তব্য বলতেছি, আমি আমার বক্তব্য বলতেছি না কিন্তু এখন, যে ইউনিভার্সিটির অফিসিয়াল বক্তব্য হচ্ছে আর্লিতে যারা অ্যাপ্লাই করে তাদের অ্যাপ্লিকেন্ট পুলটা স্ট্রঙ্গার, এই কারণে আর্লি থেকে অ্যাকসেপ্টেন্স রেটও বেশি। আরেকটা জিনিস হচ্ছে যে রেগুলারে তুমি যখন অ্যাপ্লাই করো তখন তুমি এখানে আর্লিতে অ্যাপ্লাই করার দুইটা অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে আর্লিতে তুমি যখন অ্যাপ্লাই করবা তখন তুমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, ভার্সেস রেগুলারে যখন একটা মানুষ অ্যাপ্লাই করে তখন সে 10টা থেকে 15টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। সো তুমি যখন 10টা ইউনিভার্সিটির এসে লিখতেছো, তুমি কোনো ইউনিভার্সিটির এসেতে কিন্তু খুব বেশি ফোকাস করতে পারবে না। তুমি তো একটা এসে লেখার জন্য অ্যাটমোস্ট একদিন টাইম পাবা, যেখানে আর্লিতে অ্যাপ্লিকেশনের তুমি একটা এসেতে তুমি আই ডোন্ট নো 5-6-7 দিন টাইম নিয়ে তুমি একটা এসে লিখতে পারবা। তো এটা হচ্ছে তোমার এসের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে আর্লিতে তুমি যখন অ্যাপ্লাই করবা। আর সেকেন্ডলি তুমি যখন আর্লিতে অ্যাপ্লাই করো, ইট শোজ ইওর ইন্টারেস্ট অ্যাজ ওয়েল। বিকজ একটা ইউনিভার্সিটি একটা স্টুডেন্টকে অ্যাডমিট করার আগে দে ওয়ান্ট টু নো যে স্টুডেন্টটা আসলেই আমার এখানে আসতে চায়। মানে স্টুডেন্টটা আরেকটা ইউনিভার্সিটিতে চান্স পেলে আমার এখানে না আসলে তাহলে তো আমার লস। সো দে ওয়ান্ট স্টুডেন্টস টু কাম অ্যাজ ওয়েল। So আর্লিতে অ্যাপ্লাই করলে দে নো যে ইফ দে অ্যাকসেপ্ট ইউ দেয়ার ইজ এ ভেরি গুড চান্স ইউ উইল গো জয়েন দেম। সো এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ। এখন আই গেস আমার সাজেশন হচ্ছে যে একটা স্টুডেন্ট আর্লিতে অ্যাপ্লাই করলো, অ্যাডমিশন পেয়ে গেল তার ড্রিম স্কুলে, তার তো আর অ্যাপ্লাই করার দরকার নেই। বাট ফর মেজরিটি পিপল, মানুষজন আর্লি রেগুলার দুটাতেই অ্যাপ্লাই করে। সো আই গেস ইটস ওকে। মানে দুইটারই কিছু প্রোস কনস আছে। রেগুলারে ইউ ক্যান অ্যাপ্লাই টু অ্যাজ মেনি স্কুলস অ্যাজ ইউ ওয়ান্ট, সো ইউ ক্যান ট্রাই আউট ইউর অপশনস অ্যান্ড ফিগার আউট তুমি কোথায় যাবা লেটার। আর্লিতে হচ্ছে ইউ ক্যান অ্যাপ্লাই টু ওয়ান স্কুল and there's potentially a bigger chance that you will get into the school because of the pros that I mentioned before. So মানে দুটার প্রোস কনস দুটাই আছে আর কি। জি সরি তোমরা কি কিছু বলছো? আমি আসলে কিছু শুনতে পাচ্ছি না।
হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, কেউ যদি স্কুল কলেজে পড়ার জন্য দেশের বাইরে যেতে চায় তাহলে তার প্রিপারেশনটা কিভাবে নেবে? তুমি কি বলতে চাচ্ছ যে মানে এইচএসসির আগে? জি জি, এটা আসলে আমি আন্ডারগ্রেড। জানি না। এটা আসলে আনফরচুনেটলি আমার নলেজের বাইরে। আই ডোন্ট থিংক যে তার স্কুল কলেজে খুব বেশি প্রিপারেশনের দরকার হয়। এট লিস্ট পাবলিক স্কুল সিস্টেম ডিফারেন্ট, বাট সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে নাকি বা কিভাবে করে এটা আসলে আমি জানি না। মানে সিম্পলি এই প্রশ্নটা আমার নলেজের বাইরে। সো আমি আসলে খুব ভালো অ্যান্সার দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রোমান ভাইয়া আরেকজন কমেন্ট করেছেন, ভাইয়া একজন স্টুডেন্টের ইউরোপ কান্ট্রিগুলোতে স্কলারশিপ নিয়ে যেতে কি কি কোয়ালিফিকেশন থাকতে হয়? উম, আচ্ছা, এই প্রশ্নের উত্তরও আমি খুব ভালোভাবে জানি না, কারণ ইউরোপ নিয়ে প্রশ্ন হচ্ছে। ইউরোপ আমার আমি ইউরোপের অ্যাডমিশন সিস্টেম নিয়ে খুব ভালোভাবে জানি না। আই থিংক টিপিক্যালি মানুষজন এক্স্যাক্টলি ওটাই করে। ধরো যে ফর দ্য কেস অফ জার্মানি, আমি আগে যেটা জানতাম, জার্মানিতে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে 14 14 গ্রেডে নেয়, 12 গ্রেডে নেয় না। সো জার্মানিতে মানুষজন আই থিংক যাওয়ার জন্য বাংলাদেশে আগে ইউনিভার্সিটিতে 1 ইয়ার পড়ে তারপর জার্মানিতে অ্যাপ্লাই করতো। তো সেই কেসে হচ্ছে তার ইউনিভার্সিটির রেজাল্ট ভালো থাকতে হয়, এইচএসসি বা মানে 11-12 এর রেজাল্ট ভালো থাকতে হয়, প্লাস ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আই গেস ফুলফিল করতে হয়। আহ, তাহলে আই গেস পাওয়া যায়। আমার একটা ফ্রেন্ড হচ্ছে রাশিয়ায় পড়াশোনা করতো। তো রাশিয়ান এমবেসি বা রাশিয়ান কালচারাল সেন্টারের কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে বাংলাদেশের সাথে, যেখানে তারা বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে কালচারাল এক্সচেঞ্জ স্কলারশিপ বা কিছু একটা বলে, আমার এক্সাক্ট খেয়াল নেই। আই ডোন্ট থিঙ্ক সেটার জন্য খুব বেশি কিছু মানে পরীক্ষাও দিতে হয়। আই থিঙ্ক জাস্ট এইচএসসি বা এগুলোতে ভালো রেজাল্ট থাকলে মোস্ট লাইকলি চান্স পাওয়া যায় আর কি। মানে ওটার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা এরকম কিছু দরকার হয় বলে আমার মনে হয় না। তো আই থিঙ্ক মানুষের ফার্স্ট ফোকাস আসলে স্কুল কলেজ এবং এইচএসসি রেজাল্ট ভালো রাখে, সেটা হচ্ছে প্রথম ফোকাস। বিকজ বিলিভ মি, লাইক স্কুলের ট্রান্সক্রিপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে মানে যারা হচ্ছে বেশি অ্যাম্বিশাস পিপল হু ওয়ান্ট টু গো টু দ্য টপ স্কুলস, তাদেরকে আরো এক্সট্রা কাজকর্ম করতে হবে। তাদেরকে হয়তো এসএটি পরীক্ষা দিতে হবে, ভালো করতে হবে সেখানে, তারপরে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে হবে, এটসেট্রা এটসেট্রা। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি এখন যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে এবং আমাদের সিএসএস সম্পর্কে কিছু বলতেন। আচ্ছা, সিএসএস হচ্ছে, আচ্ছা এটা বলতে গেলে হচ্ছে আই থিঙ্ক তোমাদের প্রেসিডেন্ট হচ্ছে মাহমুদ, রাইট? আই গেস। হ্যাঁ, তো ও হচ্ছে আমাকে আই থিঙ্ক 6 মাস বা ইভেন আরো আগে মোস্ট লাইকলি নক দিয়েছিল। সো যে ওর একটা এরকম অর্গানাইজেশন আছে, বা ওরা হচ্ছে এসেনশিয়ালি আন্ডার প্রিভিলেজড জায়গায়, রাঙামাটিতে অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে রাঙামাটির ব্যাকগ্রাউন্ডেই ও আমাকে এক্সপ্লেন করেছিল যে রাঙামাটিতে অনেক জায়গা আছে যেগুলা শহর থেকে অনেক দূরে, ট্রান্সপোর্টেশন সিস্টেম খুব ভালো না, লাইক সদর থেকে ওখানে যেতে অনেক সময় লাগে। তো ওখানে স্টুডেন্টরা এই কারণে হয়তো খুব বেশি ফ্যাসিলিটিও পায় না। সো তাদের জন্য যদি আমি মানে আমার জার্নির কথা বা আমার ইয়ের কথা একটু বলি তাহলে সুবিধা হয়। তো সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার আসলে টাইম ম্যাচ হচ্ছিল না। আমি দেশে এসেছি 1 মাসের জন্য, লাইক আই থিঙ্ক 10-15 দিন আগে। তার আগ পর্যন্ত আমি নিজেই অনেক ব্যস্ত ছিলাম, আমার নিজেরই সময় হচ্ছিল না। বাট আমি প্রথমেই ওর প্রশংসা করতেছি এই জন্য যে আমার মনে হয়েছে ও অনেক ডেডিকেটেড। আমি নিজে এই টাইপের কাজ করার চেষ্টা করছি রাজশাহীতে, বা এখনো করি। মানে এখনো আমার আমার যখন সময় হয় বা আমার যখন সুবিধা হয়, আমি আই ট্রাই টু কিপ ট্যাবস অন যে রাজশাহীতে জুনিয়ররা কিভাবে পড়াশোনা করতেছে। আমি ওর মধ্যে হচ্ছে এই যে চেষ্টাটা যে একটা অর্গানাইজেশন দাঁড় করানো, যাতে স্টুডেন্টদের কাছে এই গল্পগুলো পৌঁছে দেওয়া যায়। বা সায়েন্স তো আসলে একটা এনজয় করার টপিক। মানে আমাদের দেশে যেভাবে সায়েন্স পড়ানো হয়, আমাদের দেশের দোষ না, এখানে পয়েন্ট হচ্ছে যে আমাদের তো জাস্ট সিম্পলি রিসোর্স গুলা নেই।
সো রিসোর্সের অভাবে যেভাবে সায়েন্স পড়ানো হয় সেটা আসলে স্টুডেন্টদেরকে খুব বেশি আগ্রহী করবে না, কিন্তু আগামী দুনিয়াতে আগায় যেতে গেলে আসলে সায়েন্স ইজ দ্য অনলি ওয়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ দ্য অনলি ওয়ে। মানে আমাদের দেশের মানুষ যখন আই ডোন্ট নো, মানে সায়েন্স নিয়ে চিন্তা করতেছে না যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথায় যাচ্ছে, সেখানে আই থিঙ্ক ইন্ডিয়া কয়েকদিন আগে চাঁদে অভিযান পাঠাইছে আর কি। সো মানে আমাদেরকে আসলে সায়েন্সের প্রতি আরো মনোযোগী হতে হবে, এবং সেটা করতে গেলে আসলে সায়েন্স এবং সায়েন্টিফিক প্রবলেম সলভিং এই দুইটা জিনিস প্লাস রিসার্চ ইন সাম এক্সটেন্ট, এগুলোতে আসলে আই ডোন্ট নো জেনুইনলি মানে জুনিয়র যারা এখন পড়াশোনা করতেছে তাদেরকে ইন্টারেস্টেড করতে হবে, এবং সেটা করার জন্য আই গেস এই অর্গানাইজেশনটা খোলা। তো আমি জেনারেলি আমার খুব পছন্দ হয়েছে যে এরকম একটা কাজ হচ্ছে, এবং আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড হ্যাপি যে আমাকে এই ইনভিটেশনটা দেওয়া হয়েছে এখানে আমার অভিজ্ঞতাটা বলার জন্য। অ্যান্ড ইন ফিউচার যদি আই ক্যান হেল্প ইন এনি ওয়ে যাতে স্টুডেন্টস মাই জুনিয়র্স ক্যান ডু বেটার। অ্যান্ড এখানে একটা কথা বলবো, মানে আমি নিজে মানে পড়ানোর ব্যাপারে খুব আগ্রহী, মানে আমি আরো অনেক আগে থেকে ট্রেনিং করানো, জুনিয়রদেরকে শিখানো, জুনিয়রদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করা। I have been doing this for a long time, at least close to 10 years now actually. So মানে আমি ছোটবেলায় আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি কি হতে চাই, আমি বলতাম যে শিক্ষক আর কি। সো মানে একজন সিনিয়র যখন জুনিয়রকে শিখাচ্ছে তার কাছে আসলে আনন্দের ব্যাপার হচ্ছে যে জুনিয়রটা তাকে সারপাস করে চলে গেছে। মানে ধরো যে আমি আমার সময় ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম, আমি চাই যে আমার জুনিয়ররা সিলভার বা গোল্ড পাক। আমি তো চাবো না যে তারা আসলে আরো খারাপ করুক, এবং সিলভার বা গোল্ড কখন পাবে, যখন আমি যে ভুলগুলা করছি সেটা তারা রিপিট না করে। এটা মেক সেন্স করতেছে কিনা জানি না। আমি আমার জীবনে ডেফিনেটলি অনেক ভুল করছি, বা আমার সিনিয়ররা অনেক জায়গায় হয়তো সঠিক সময় সঠিক ডিসিশনটা নেয় নাই, যেটা তারা আমাদেরকে বলছে যে এই সময় তুমি এটা করো তাহলে তুমি এই বিপদে পড়বা না। সেম ওয়েতে আমি সেগুলা করছি, সেগুলা থেকে লাভবান হয়েছি, বাট অলসো অন দ্য সেম টাইম আমি অনেক জায়গায় হয়তো আটকাইছি, অনেক জায়গায় সঠিক সময় সঠিক ডিসিশন নিয়ে নেই। সো সেটা যদি জুনিয়রদেরকে আমি জানাতে পারি, আই উড বি রিয়েলি হ্যাপি ইফ আই ক্যান ডু দ্যাট। অ্যান্ড আই ডোন্ট নো, আমার মনে হয় সেই অর্গানাইজেশনটা ইজ এ গ্রেট ওয়ে। আমি খুব বেশি জানি না আসলে, আমার যতটুকু পরিচয় মাহমুদের সাথে, এবং এই অনুষ্ঠানের আগে আমি এর আগে দুইবার কথা বলেছি এদের এই অর্গানাইজেশনের টিম মেম্বারদের সাথে, এবং আমার মনে হয়েছে যে সবাই আসলে যথেষ্ট ডেডিকেটেড ইন মেকিং শিওর যে সায়েন্সকে ক্রিয়েটিভ ওয়েতে স্টুডেন্টদের কাছে প্রেজেন্ট করা যায়। সো আমার সীমিত নলেজে আমার যেটা মনে হয়েছে ইটস এ ভেরি গুড উদ্যোগ। অ্যান্ড ইফ আই ক্যান হেল্প ইন এনি ওয়ে ইন ফিউচার আই উইল ট্রাই টু ডু সো। অ্যান্ড আমি জেনারেলি স্টুডেন্টদেরকে চেষ্টা করি ইনফরমেশন দিয়ে হেল্প করতে। সো এই অনুষ্ঠানে কোনো ভিউয়ার যদি তাদের লেজিটিমেট কোয়েশ্চেন থাকে, অ্যান্ড ইফ আই ক্যান হেল্প দেম ইন এনি ওয়ে, মানে ফিল ফ্রি টু রিচ আউট টু মি। এটাই। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের তোমাদেরকে ধন্যবাদ। আমাদের ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে অনেক অজানা বিষয় জানতে পারলাম ভাইয়ার মাধ্যমে। আশা করি আবার কোনোদিন ভাইয়ার সাথে আবার অন্য কোনো বিষয়ে আড্ডা হবে। খুব সুন্দর একটা সময় গেল আমাদের। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সিএসএস এর সাথেই থাকবেন। গো অ্যান্ড টাচ ইউর ড্রিম। আসসালামু আলাইকুম।